ডাটা কালেকশন দেওয়া শুরু করলাম চ্যাপ্টার 3। তো প্রথমে যেটা আসছে যে ডাটার সংজ্ঞাটা কী রকম, যে এটার সংজ্ঞা খুব সহজে বলতে গেলে আমরা যদি কী করি, একটা কিংবা একাধিক ভেরিয়েবলের অসংখ্য মান নিয়ে আমরা যদি একটা সেট বানাই বা অসংখ্য মান একসাথে রাখলে ওগুলোকে একসাথে আমরা ডাটা বলতেছি। বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি, ধরেন আপনার কাছে যে কোনো একটা ভেরিয়েবল আছে, আপনি যে কোনো জায়গা থেকে একটা ভেরিয়েবল হয়তো বা কালেক্ট করলেন। এই ভেরিয়েবলের মধ্যে যে কোনো ধরেন আপনার এজ ভেরিয়েবলের মধ্যে আপনি একে একে ডাটা কালেক্ট করলেন। মানগুলো যে মানগুলো আপনি কালেক্ট করলেন, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে একাধিক মান থাকে, ঠিক আছে, বা একই রকম একটা মান দেওয়া হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি একাধিক মান থাকে। একটা মান দেওয়া হতে পারে ডাটা, বাট এখানে ডাটা বলতে বেসিক্যালি আপনার একটা ভেরিয়েবল কিংবা একের অধিক থাকতে পারে। যেমন এজের সাথে আপনার হয়তো বা স্যালারি থাকতে পারে কিংবা আইডি থাকতে পারে, ঠিক আছে। এই এক বা একাধিক ভেরিয়েবলের যে ভ্যালুর সমূহ নিয়ে যেটা আপনার ক্রিয়েট হয়, এটাকে নর্মালি আমরা ডাটা বলতেছি। এই কালেকশনটাকে আমরা একটা ডাটা বলি। আর এই ডাটার মধ্যে প্রত্যেকটা যে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলের যে প্রত্যেকটা মান, যেমন একটা এজের যে প্রত্যেকটা ভ্যালু, কিংবা আইডি যদি আমরা লিখি প্রত্যেকটা আইডি ভ্যালু, এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি ডাটা পয়েন্ট বা অবজারভেশন বলা হইতেছে এখানে। বুঝতে পারছেন? হ্যাঁ, অবজারভেশন বা যে ডাটা পয়েন্ট, যেটা যে অ্যান অবজারভেশন হলো কি, যে প্রত্যেকটা ভ্যালু। আর ডাটা হইতেছে বেসিক্যালি আপনার যে আপনি যদি এক বা একাধিক ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের জন্য হতে পারে, একাধিক ভেরিয়েবল হতে পারে, এক বা একাধিক ভেরিয়েবলের যে মানগুলো আছে, ঠিক আছে, এটাকে আমরা ডাটা বলতেছি। আর এই ডাটার মধ্যে বা যে ভেরিয়েবলের মধ্যে যে প্রত্যেকটা মান, ঠিক আছে, যদি একটা ভেরিয়েবল হয় তো ওই একটা ভেরিয়েবলের প্রত্যেকটা মান, দুইটা ভেরিয়েবলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান, আইডি মনে করেন 1, এটার জন্য 2, এটার জন্য 3, তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান এক একটা অবজারভেশন কিংবা এক একটা ডাটা পয়েন্ট। এই যে ইচ ইন্ডিভিজুয়াল পিস অফ ডাটা ইজ কল্ড এ ডাটা পয়েন্ট অর অ্যান অবজারভেশন। এরপর ডাটারে আপনার দুইটা শ্রেণীতে ভাগ করছে, একটা হলো কোয়ান্টিটেটিভ ডাটা আর একটা হলো কোয়ালিটেটিভ ডাটা। তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আর কোয়ালিটেটিভ ভেরিয়েবল তো আমরা এর আগে পড়ছিলাম। তো এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে আপনার যে ডাটাটা ক্রিয়েট হয়, যেমন কি যে অবজার্ভ ভ্যালুস অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের যে মানগুলো, এগুলোকে বেসিক্যালি কোয়ান্টিটেটিভ ডাটা বলতেছে। আর কোয়ালিটেটিভ ডাটা, ওইটাও কোয়ান্টিটেটিভ ডাটার মতো, যে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের যে মানগুলো, এটাকে আপনার কোয়ালিটেটিভ ডাটা বলতেছে। যেমন যে কোয়ান্টিটেটিভের বেলায় যেমন কি বলছে, যে হাইটস অফ 5 স্টুডেন্ট অফ ক্লাস, যে 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু নিয়ে আপনার কি ডাটাটা। আর প্রত্যেকটা ভ্যালু হলো এক একটা অবজারভেশন বা ডাটা পয়েন্ট। কোয়ালিটেটিভের বেলায় আপনার ওই যে ওরকম হয়তো বা কারো জেন্ডার হতে পারে, বা কারো রিলিজিয়ন হতে পারে, বা কারো ন্যাশনালিটি হতে পারে। যে ন্যাশনালিটিটা হলো ভেরিয়েবল, আর কে কোন দেশের, বাংলাদেশি, ইন্ডিয়ান কিংবা পাকিস্তান বা ইউএসএ, কানাডা, এরকম প্রত্যেকটা মান হলো আপনার এক একটা অবজারভেশন। আচ্ছা, এরপর যেটা আসে যে কোয়ান্টিটেটিভ ডাটাকে আবার দুইটা টাইপে ভাগ করছে, একটা হলো ডিসক্রিট ডাটা, কন্টিনিউয়াস ডাটা। তো এটার ব্যাপারটা হলো এরকম, যে ডিসক্রিট ডাটার কন্টিনিউয়াস ডাটাটা ওই আপনার ডিসক্রিট ভেরিয়েবল আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের টাইপ থেকেই আসছে, ঠিক আছে। যে ডিসক্রিট ডাটাগুলো হলো আপনার যেগুলো কিনা পূর্ণ সংখ্যায় থাকবে এবং বিচ্ছিন্ন, আবার যদি দশমিকে থাকেও তাও বিচ্ছিন্ন হবে। মানে ধরেন 1.5, যেটা বলছিলাম যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলগুলো 1.5, তারপর হয়তো 1.6 ভ্যালুটা নিবে, কিন্তু 1.5 আর 6-এর মাঝখানে যে আরও হাজার হাজার ভ্যালু আছে, ওগুলো আর নিতেছে না, জাস্ট যে ভ্যালুগুলোই নিতেছে। আর কন্টিনিউয়াস তো বুঝতেছেন যে একটা রেঞ্জের মধ্যে যা আছে সব নিতেছে, এরকম যখন পসিবল হয়। বুঝতেছেন যে এই হলো ঘটনা। এরপর আপনার আছে কি, যে কোয়ালিটেটিভ ডাটার সংজ্ঞাটা দিয়েছে, যে কোয়ালিটেটিভ ডাটার সংজ্ঞাটা কি, যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যে ডাটাটা, মানে ভেরিয়েবলের মানগুলো নিয়ে যে ডাটা হইতেছে, এটা কোয়ালিটেটিভ ডাটা। যেমন যে ব্লাড গ্রুপ অফ 5 স্টুডেন্টস, এটা হলো কি একটা আপনার কোয়ালিটেটিভ ডাটা। এরপর আসছে আপনার সোর্সেস অফ ডাটায়। এখন সোর্সেস অফ ডাটায় দেখা যায় যে আপনি ডাটাটা যেখান থেকে নিতেছেন, বা আপনার যে ডাটা নিয়ে আপনি কাজ করবেন, এই ডাটাটা আসলে কোথা থেকে কালেক্ট করছেন এর উপর ডিপেন্ড করা, বা কীভাবে কালেক্ট করছেন এর উপর ডিপেন্ড করা ডাটাটাকে আপনার দুইটা ভাগে ভাগ করে। একটা হলো প্রাইমারি ডাটা, আর একটা হলো সেকেন্ডারি ডাটা। এখন প্রাইমারি ডাটা বলতে যেটা বুঝাইতেছে, এটা হলো আপনি আপনার যেই ইনভেস্টিগেশন করবেন, বা আপনি যে স্টাডিটা করবেন, বা কোনো একজন সায়েন্টিস্ট একটা স্টাডি করতে চায়, তো ও নিজে গিয়ে সরাসরিভাবে যে ডাটাটা কালেক্ট করে, ওই ডাটাটাকে আমরা প্রাইমারি ডাটা বলতেছি। মানে এমন একটা ডাটা যেটা হয়তো ও নিজে কালেক্ট করতেছে, এর আগে এই ডাটাটা কালেক্ট করা হয়নি, ও অন্য কোনো সোর্স থেকে নিতেছে না, বরং ও নিজেই
সবার থেকে হয়তো বা দেখা যায় কীরকম আপনার ব্যাপারটা যদি বলতে চাই যে আপনি হয়তো বা কী করবেন, আমাদের ডিপার্টমেন্টে কোনো একটা ব্যাচের স্টুডেন্টের এজ নিতে চান, ঠিক আছে, যে কার এজ কত এটা আপনি জানতে চান। তো আপনি যদি সরাসরি গিয়ে আপনি কী করেন যে আপনি অ্যাভারেজ এজ বের করতে চাইতেছেন, তো আপনার সবার এজের ডাটাটা দরকার। তো আপনি সরাসরি গিয়ে ডিরেক্ট গিয়ে আপনি নিজে সবার থেকে প্রশ্ন করে সবার এজটা আপনি কালেক্ট করলেন। ওটা কি, ওটা আপনি নিজে করতেছেন। এবং এই যে আপনি যে ডাটাটা কালেক্ট করতেছেন এটা কি, এখন আপনি মানে যখন এই যেই একটা খাতায় বা আপনি কোনো ডিভাইসে যদি ওই ডাটাগুলো উঠান, তাহলে ওই ডাটা কি আপনি নতুন তুললেন না, কালেক্টেড অ্যাফ্রেশ টাইপের। তো এই টাইপের ডাটাকে আপনার বলা হইতেছে প্রাইমারি ডাটা, ঠিক আছে। এবং এটা কি, এটা আপনি যেহেতু আপনি যে স্টাডিটা করবেন ওই স্টাডির কথা মাথায় রেখা বা ওই স্টাডিকে টার্গেট করে আপনি এই ডাটা উঠাইতেছেন। সো এই ডাটা অবশ্যই আপনার স্টাডির সাথে ডিরেক্ট রিলেটেড। মানে এই ধরনের নর্মালি এই ধরনের ডাটাকে আপনার প্রাইমারি ডাটা বলা হচ্ছে, যেটা আপনি সরাসরি গিয়ে একজন সায়েন্টিস্ট বা যে কিনা আসলে সার্ভেটা চালাইতেছে বা স্টাডি চালাইতেছে ও সরাসরি নিজে গিয়ে আসলে এই ডাটা কালেক্ট করে, এই ডাটাকে বলতেছে প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটার ব্যাপারটা হলো এরকম যে আগে হয়তো বা যেমন আপনি বয়স কালেক্ট করতে চান, এখন আমাদের যখন এখানে ভর্তি নেওয়া হয় তো আমাদের ডিপার্টমেন্টের কাছে তো আমাদের সবার একটা ইনফরমেশন থাকে, তাই না? তো ওই ইনফরমেশনের মধ্যে দেখা যায় কি যে আমাদের সবার বয়সটাও আছে। তা আপনি যদি ওরা কী করছে, ওরা কালেক্ট করছে জাস্ট স্টুডেন্টের ইনফরমেশন, তো আপনি ওখান থেকে যদি এই এজের ডাটাটা নেন তাহলে আপনি একটা সেকেন্ডারি সোর্স থেকে নিতেছেন না। তো এটাকে আপনার সেকেন্ডারি ডাটা বলা হইতেছে। যে আপনি যখন কী করেন যে এই ডাটাটা দেখা গেছে অলরেডি কালেক্টেড করা হয়েছে অন্য কোথাও, ঠিক আছে, আপনি ওই জায়গার থেকে আপনি ডাটাটা নিতেছেন, আপনি নিজে গিয়ে ডাটা কালেক্ট করতেছেন না, মানে কালেক্ট করতেছেন বাট আপনি ক্যাম্পাস থেকে মানে তোদের ব্লাড গ্রুপ জানি, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ক্যাম্পাস থেকে আমি যদি এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা, হ্যাঁ ক্যাম্পাস যে তোদের কাছ থেকে কালেক্ট করছে এটা হচ্ছে প্রাইমারি ডাটা। হ্যাঁ, মানে ক্যাম্পাস যখন আমাদের থেকে সরাসরি কালেক্ট করছে তো ক্যাম্পাসের জন্য ওইটা হইতেছে প্রাইমারি ডাটা। এখন এখানে কাহিনী আছে, ক্যাম্পাস কিন্তু এমন হতে পারে যেহেতু আমাদের ব্লাড গ্রুপ এক্সট্রা ইনফরমেশন হিসেবে নিছে, ঠিক আছে, কিন্তু আপনি আপনি হয়তো বা কী করতেছেন, আপনি ব্লাড গ্রুপ জানার জন্য আপনি কাজটা চালাইতেছেন বা সার্ভেটা চালাইতেছেন যে কোন ব্লাড গ্রুপের লোকজন বেশি আছে। তো আপনি সবার কাছে গিয়ে গিয়ে আপনি সার্ভে করার মাধ্যমে সবার থেকে সরাসরি তাদের ব্লাড গ্রুপগুলো জানতেছেন। তো ওইটা হইতেছে আপনার জন্য প্রাইমারি ডাটা। এখন যদি কে করে, আপনি কি করলেন, আপনি ব্লাড গ্রুপ কালেক্ট করলেন এবং ব্লাড গ্রুপের পাশাপাশি আপনি সবার বয়সটাও কালেক্ট করলেন, ঠিক আছে, এই জিনিসটা আপনি করলেন। এখন দেখা গেল কি, এটা হলো আপনার, এখন দেখা গেল আরেকজন হয়তো বা অন্য আপনার কোনো একটা ফ্রেন্ড, উনি হয়তো বা অ্যাভারেজ এজ জানতে চাইতেছে, ঠিক আছে, উনি এজের মানগুলো বা অ্যাভারেজটা জানতে চাইছে, তো ওনার এজের মানগুলো লাগবে। তো উনি কী করলো, উনি সরাসরি না গিয়ে যেহেতু যে আপনি এক্সট্রা ইনফরমেশনে যে এটা কালেক্ট করছিলেন, উনি আপনার যেই ডাটা সোর্সটা ছিল বা আপনার যে স্টোরেজটা ছিল ওখান থেকে উনি এই মানগুলো নিল। তাহলে উনি তো সরাসরি এটা নিল না, উনি আপনার সোর্স থেকে নিল, অন্য আরেকজন কালেক্ট করছিল আগে, ওখান থেকে ওই ডাটাটা নিল। এই ধরনের ডাটাকে বলা যাচ্ছে সেকেন্ডারি। আর আপনি যে সরাসরি মানে একদম পার্সন টু পার্সন থেকে আপনি ডাটাটা নিলেন, ওইটা হইতেছে প্রাইমারি আপনার জন্য। আর উনি যখন আপনার এখান থেকে ডাটাটা নিল, ওটা ওনার জন্য কি সেকেন্ডারি ডাটা। কথা বুঝছেন? যেখানে জিনিসটাই বুঝেছে, সেকেন্ডারি ডাটা ইজ ওয়াচ হ্যাজ অলরেডি বিন কালেক্টেড, যেটা আগেই কালেক্ট করা ছিল অন্য কোনো ইন্ডিভিজুয়াল দ্বারা বা অন্য কোনো এজেন্সি দ্বারা। এবং ওদের উদ্দেশ্যটা হয়তো বা আপনি যে রিসার্চটা চালাইতেছেন ওই উদ্দেশ্য ওদের ছিল না, ওরা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে কালেক্ট করছে। যেমন আপনার উদ্দেশ্য কী ছিল, আপনি ব্লাড গ্রুপ জানার জন্য নিতেছেন এবং এটা আপনার কি, এটা আপনার একটা এক্সট্রা ইনফরমেশন ছিল, তাই না? আপনি একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে এটা আপনি কালেক্ট করছেন। তো উনি যখন করতেছে, আরেকজন যখন করতেছে, ওনার মেইন টার্গেটটা কি, ওনার মেইন টার্গেটটা অ্যাভারেজ এজ বের করা। এখন ওনার মেইন টার্গেটের সাথে আপনার মেইন টার্গেট বা উনি যেখান থেকে ডাটাটা নিছে, যে আপনার থেকে ডাটা নিছে, আপনার মেইন টার্গেটের সাথে যে মিলতে হবে এমন কোনো কথা নাই। আপনার সাথে মেইন টার্গেটের সাথে আলাদা হইতেও পারে, কিন্তু ওই ডাটাটা থাকা লাগবে। কথা বুঝতেছেন? এখানে এই জিনিসটাই বলছে যে কি, হয়তো বা আমরা যেখান থেকে ডাটা নিতেছি ওখানে যে ডাটা যে কালেক্ট করা হয়েছে ওদের উদ্দেশ্যটা আদার দেন দোজ অফ আওয়ার পার্টিকুলার রিসার্চ স্টাডি, যে আমরা যেই স্পেসিফিক যে রিসার্চ স্টাডি করতে চাইতেছি হয়তো বা আমাদেরটা থেকে ওনাদের উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে বা ভিন্ন ছিল হয়তো বা, কিন্তু ওনারা ডাটাটা কালেক্ট করছে, সো আমরা ওখান থেকে ডাটাটা নিতেছি। এই সেম উদ্দেশ্য হলে কি আর নেওয়া যাবে? হ্যাঁ, সেম উদ্দেশ্য হলেও নেওয়া যাবে, কারণ আপনি তো রিসার্চ করেন। সেম উদ্দেশ্য রিসার্চ করে না, বাট হয়তো বা আপনার দেখা যায় কি যে রিসার্চ আরও মডিফাই করার জন্য বা আরও ভালো কোনো রিসার্চ পেপার জমা দেওয়ার জন্য করতে পারতেছে,
তাই না? যে ওনার হয়তো এখানে দেখা যায় দুইটাই টার্গেট ছিল। এখন আপনি যখন এজ নিয়ে কালেক্ট করবেন, আপনি এজ কালেক্ট করতে চান, মানে মেইন কথা হলো সেকেন্ডারি ডাটার ব্যাপারটাই হলো এরকম যে আপনি অন্য কোনো সোর্স যেখানে কিনা আগের ডাটাগুলো কালেক্ট করা ছিল আপনি ওখান থেকে নিতেছেন। একটা হলো আপনার ডিরেক্ট সোর্স, ঠিক আছে, ডিরেক্ট সোর্স। তো যখন আপনি ডিরেক্ট সোর্স থেকে নিল কি আপনার মনে করেন ইউনিভার্সিটি ডিরেক্ট সোর্স থেকে নিল, তো ওদের জন্য এখন এটাকে এই জিনিসটা হলো ওদের জন্য প্রাইমারি ডাটা। আপনি কি করলেন, আপনি ডিরেক্ট সোর্স থেকে না নিয়ে, এখন আপনি যদি ডিরেক্ট সোর্স থেকে নেন তাহলে এটা আপনার জন্য প্রাইমারি ডাটা, কিন্তু আপনি যদি ডিরেক্ট সোর্স থেকে না নিয়ে আপনি কী করলেন, আপনি ইউনিভার্সিটির যে সার্ভারটা আছে ওখান থেকে এই ডাটাগুলো নিলেন, তাহলে তখন এটা হলো আপনার সেকেন্ডারি ডাটা। জাস্ট এই এতটুকু। এখন দুইজনের যে উদ্দেশ্য সেম হওয়া লাগবে এরকম নাও হতে পারে। এই যে যেমন কি বলছে যে অ্যাসিউম দ্যাট এ সার্জন ইজ এক্সামিনিং দ্য রিলেশনশিপ বিটুইন স্মোকিং অ্যান্ড হার্ট ডিজিজ বেসড অন দ্য ডাটা পাবলিশড ইন BSMMU। আচ্ছা, এখানে BSMM বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ জার্নাল থেকে হয়তো বা ও আসলে এই যে জিনিসটা যে স্মোকিং আর হার্ট ডিজিজের মধ্যেও একটা কানেকশন খুঁজতে চাইতেছে। এখন ও এর জন্য কী করলো, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিট যেটা মেডিকেল কলেজ ওখান থেকে ওরা ওদের যে জার্নালটা ছিল ওখান থেকে পেশেন্টের তালিকাটাও করলো, কালেক্ট করলো, ঠিক আছে, এবং ওখান থেকে চেক করলো যে আচ্ছা এখানে কতজন হার্ট ডিজিজের রোগী ছিল এবং কতজন আপনার স্মোকিং হ্যাবিট ছিল। সো ও একটা সেকেন্ডারি থেকে নিছে, তাই না? ও যদি কী করতো, ও ডিরেক্ট প্রত্যেকজনের বাসায় গিয়ে আছে যারা আসলে হার্ট ডিজিজ রোগী ওদের প্রত্যেকের থেকে সরাসরি জিজ্ঞাসা করতো যে আচ্ছা আপনি কি স্মোকিং থেকে আপনার এটা হয়েছে কিনা, বা নাকি আপনি নর্মাল অন্য কোনো কারণে। তখন কি ও সরাসরি ডাটাটা নিতেছে এবং পুরা কালেক্ট এটা ফ্রেশ ডাটা নিতেছে। এখানে কোনো ধরনের পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, বা কোনো কী হয় যে কোনো মডিফিকেশন হওয়ার চার্জ নেই, ও সরাসরি নিতেছে, কোনো মডিফিকেশন এখানে হয়নি। তো এটা হলো আপনার অ্যাফ্রেশ বলতেছে, বা এটা হলো আপনার প্রাইমারি। বাট যখন আপনি মেডিকেলের জার্নাল থেকে আপনি কালেক্ট করলেন এই ডাটাটা, তখন এটা হয়ে গেলো সেকেন্ডারি ডাটা। বুঝছেন? হ্যাঁ, এরপরে যেটা আসে যে মেথডস অফ প্রাইমারি ডাটা কালেকশন। আচ্ছা ভাই একটা মিনিট দাঁড়ান, এখানে দরজায় কেউ আসছে, কে আসছে? হ্যাঁ, তো এখানে পরবর্তী যে জিনিসটা যে মেথডস অফ প্রাইমারি ডাটা কালেকশন, যে আপনি প্রাইমারি ডাটা কালেকশন মানে আপনি সরাসরি ডাটাটা কালেক্ট করবেন, এটা করার কিছু মেথডস দেওয়া আছে, সার্ভে মেথড, অবজারভেশন মেথড, এক্সপেরিমেন্টেশন। এখন সার্ভে মেথডের জিনিসটা কীরকম, এখানে সার্ভে মেথড নিয়ে পরবর্তীতে আলোচনা করা হচ্ছে। যে সার্ভে মেথডের মাধ্যমে ডাটা কালেক্ট করার জন্য বেশ কিছু প্রসেস আছে, বা বেশ কিছু স্টেপ, মানে কী বলে স্টেপ না, অ্যাকচুয়ালি বেশ কিছু মেথড আছে যে যেভাবে আপনি সার্ভে মেথডের অনুসারে ডাটা কালেক্ট করবেন। যেমন আছে টেলিফোন ইন্টারভিউস আছে, পার্সোনাল মেথড আছে, মেইল মেথড আছে, ডাটা থ্রু শিডিউল আছে, বা ইমেল ইন্টারভিউস আছে। তো এইগুলো বেসিক্যালি জাস্ট আপনি একটু দেখা গেলেই বুঝবেন, বুঝছেন? এখানে তেমন আলোচনা করার মতো তেমন কিছুই নেই। সার্ভে মেথড তো নর্মালি বুঝতে পারছেন যে এখানে আসলে কাজটা কি। হ্যাঁ হ্যাঁ, যে ডাটা থ্রু শিডিউল। আচ্ছা আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলছে আমার একটু বইয়ের মধ্যে দেখতে দেন, ডাটা থ্রু শিডিউল। আচ্ছা, এখানে ইন্টারভিউ। আচ্ছা, আচ্ছা এখানে ব্যাপারটা যেটা বুঝাইছে বা আমার কাছে যেটা মনে হইতেছে, ঠিক আছে, যদি ভুল হয় একটু বললেন, যে আপনি যে ডাটাটা কালেক্ট করবেন, ধরেন আপনি একটা কী করতেছেন, আপনার ডাটা কালেক্ট করার বা সার্ভে চালানোর প্রসেস তো অনেকগুলোই আছে, তাই না? আপনি কী করলেন, আপনি একটা কোনো ক্লাসরুমে গিয়া বা কোনো যেমন আমাদের নর্মালি যেটা করে দেখা যায় অনেক সময় ক্লাসরুমে আসে আইসা ওনাদের যেই সার্ভে পেপারটা থাকে বা ওই যে সার্ভে ডাটা কালেক্টের যে পেপারটা থাকে সব স্টুডেন্টের হাতে একজন একজন করে দেয়, এবং যারা যারা ধরেন আসলে করতে চায় তারা করে, যারা না করলে কোনো সমস্যা নেই। আর ডাটা
থ্রু শিডিউলের যে ব্যাপারটা, এটা যতটুকু মনে হইতেছে, এটা ব্যাপারটা হলো আপনার যেমন আমাদের কিন্তু আগে ভাগে বলে না যে আচ্ছা এই ডাটাটা হয়তো বা কালেক্ট করতে অত টাইমে আসবে। এটা মনে করেন হুটহাট আসে, আইসা ওনারা যদি দেখা যাচ্ছে যতজন আছে এদের থেকে ডাটা কালেক্ট করা যায়, আমাদেরকে এক একটা করে ডাটা দেওয়ার জন্য বা আমাদের যে সার্ভেটা চালানোর জন্য যে পেপারটা দেয়, ঠিক আছে, সার্ভে পেপার কোশ্চেনের যে পেপারটা দেয় এটা আমাদের দেয়। আর এখানে যে জিনিসটা ঘটতে পারে যে ডাটা থ্রু শিডিউলে আপনি একটা টাইম সিলেক্ট করে দিলেন যে আচ্ছা আমি কি যে আপনি একটা টাইম বা একটা শিডিউল সিলেক্ট করে দিলেন যে আমি এই ডাটাগুলো সিলেক্ট করব, আমি হয়তো বা অমুক ক্লাসের অতজন থেকে ডাটা সিলেক্ট করব, বা আপনি হয়তো বা যে কোনো একটা জায়গায় ডাটা সিলেক্ট করবেন এবং আপনি এই ডাটাটা একটা টাইম বইলা দিলেন যে আচ্ছা আমি এই টাইমে গিয়ে আপনাদেরকে ওই ফর্মটা দিব, আপনারা তখন একটু ফিল আপ করে নিন, মানে এরকম কোনো কিছু একটা, বুঝতেছেন, যে একটা শিডিউল ফিক্স করে রাখা। একটা টাইম করে দেবো, এই টাইমের মধ্যে জমা দিলেই হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কীরকম যে আপনি যেমন দেখা যায় আপনি যদি পার্সোনাল কোয়েশ্চেন আস্ক করেন যে কোথাও আপনি হয়তো বা মেডিকেলে যাবেন, গিয়ে আপনি পেশেন্টদের থেকে ডাটা কালেক্ট করবেন, আপনি ধরেন আপনার সামনে যারে পাইতেছেন আপনি তারে হুট করে জিজ্ঞেস করতেছেন, তাই না? তো উনি তো এই জিনিসটা আগে থেকে উনি প্রিপেয়ার ছিল না, বা উনি এটা জানতো না যে আপনি ওনার থেকে ডাটা কালেকশন করবেন, এটা আপনি মানে ইনস্ট্যান্ট করতেছেন। আর টাইম শিডিউলটা হলো যে আপনি একটা স্পেসিফিক শিডিউল ঠিক করে রাখছেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে ডাটাটা আসলে কালেক্ট করবেন। যেমন যেখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে ইনিউমিরেটর গোস টু দ্য রেসপন্ডেন্টস উইথ এ শিডিউল, যে যে যারা আছে, যারা কিনা আপনার গণনাকারী বা যারা ডাটাটা আসলে কালেক্ট করে, ওরা এই যে রেসপন্ডেন্ট যাদের থেকে ডাটা কালেক্ট করবে ওদের কাছে একটা শিডিউল নেওয়া যায় বা একটা সময় নেওয়া যায়, নির্দিষ্ট সময়ে যায়, এবং তখন ওদের থেকে এই ডাটাটা আসলে কালেক্ট করে। এরপর অবজারভেশন মেথড নিয়ে আলোচনা করছে যে অবজারভেশন মেথড কি, এটা হলো অবজারভেশন ইজ এ প্রাইমারি মেথড অফ কালেক্টিং ডাটা উইথ ডিরেক্ট অর ইনডিরেক্ট কন্ট্যাক্ট। যে আপনি যখন কি করবেন, আপনি ইন্টারভিউ মেথড যেটা, এটা কি ছিল, এটা ছিল হ্যাঁ সার্ভে মেথড। সার্ভে মেথডে আপনি সরাসরি গিয়ে ডিরেক্ট ওনার, হ্যাঁ ডিরেক্ট আপনার একটা কানেকশন করা হতো, বা ডিরেক্ট আপনার কথা বলা লাগতেছে, ঠিক আছে, বা আপনি ডিরেক্ট ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের থেকে আপনি ডাটাটা নিতেছেন। আর অবজারভেশন মেথডের ব্যাপারটা হলো যে আপনি এটা চাইলে ডিরেক্ট কিংবা ইনডাইরেক্টভাবেও, মানে আপনার কন্ট্রাক্ট যে আসলে করাই লাগবে এরকমটা না, আপনি ডিরেক্ট বা ইনডাইরেক্টভাবেও নিতে পারেন। যেমন এখানে একটা বলছে যে অবজারভেশন মেথড ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু মেজর মেথডস, একটা হলো পার্টিসিপেন্ট অবজারভেশন, একটা হলো নন পার্টিসিপেন্ট অবজারভেশন। যে পার্টিসিপেন্ট অবজারভেশনে কী ঘটে, দ্য রিসার্চার পার্টিসিপেটস ক্লোজলি ইন দ্য অ্যাক্টিভিটিস অফ গিভেন গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস বিং অবজার্ভড ইন দ্য সেম ম্যানার অ্যাজ ইটস মেম্বার উইথ অর উইথাউট নোয়িং দ্যাট দে আর বিং অবজার্ভড। আচ্ছা, দাঁড়ান, এটা কী বলতে চাইছে আমি একটু দেখা লাগবে, আমি এই দুইটা দেখিনি। আচ্ছা, তো এখানে জিনিসটা যেটা করতেছে, হয়তো মনে করেন আপনি কি একদল স্টুডেন্ট সিলেক্ট করলেন, যেমন এই যে আপনার কি পার্টিসিপেন্ট অবজারভেশনের ব্যাপারটা যেটা, ঠিক আছে, যে আপনি এখানে ঘটনা যেটা ঘটতে পারে, যে একটা এক্সাম্পল যদি বলি, যে আপনি কোনো একটা সার্ভে চালাইতে চান, আপনি হয়তো বা মানুষজনের কোনো একটা বৈশিষ্ট্য দেখতে চান, বা আপনি এটা দেখতে চাইতেছেন যে আপনার কোনো একটা স্কুলের বা কোনো একটা ক্লাবের লোকজন, বা ধরেন কোনো একটা ক্লাসের লোকজন, ওরা সারাদিনে কতক্ষণ ধরেন মোবাইল ইউজ করে বা ইন্টারনেট ব্রাউজ করে, ঠিক আছে। তা আপনি এটা ওদেরকে জিজ্ঞাসা না কইরা আপনি নর্মালি ওদের বললেন যে জিনিসটা কী করতে, যে তারা যদি তাদের ডাটা রেকর্ড করে রাখে, বা তাদেরকে আপনি কী করলেন, আপনি আপনার অথবা আপনি যদি এটা দেখতে চেতেছেন ব্যাপারটা কীরকম, যে আসলে ইন্টারনেট যারা মনে করেন ব্রাউজ করে একটা ক্লাসের, তারা আসলে কোন কোন ওয়েবসাইট আপনার বেশি অ্যাক্সেস করে, ঠিক আছে, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন ওয়েবসাইট বেশি অ্যাক্সেস করে। তো আপনি কী করলেন, আপনার যে ওই ডিপার্টমেন্টে আপনি একটা কম্পিউটার ক্লাব খুললেন এবং ওখানে বেশ কিছু কম্পিউটার দিলেন, এবং ওই যে আপনার সিলেক্টেড কিছু পার্সন যারা আছে তাদেরকে কী করলেন, ওই সিলেক্টেড গ্রুপটাকে আপনি ওই বললেন যে আপনারা রোজ হয়তো বা এত টাইম থেকে এত টাইমের মধ্যে আপনারা ওই পিসিটা ইউজ করতে পারবেন, ওই কম্পিউটার ক্লাবটা ইউজ করতে পারবেন।
এখন এরপর কি করলেন, ওরা পিসটা ইউজ করা গেল, এরপর আপনি গিয়ে চেক করলেন যে ওরা আসলে কোন সোশ্যাল ওয়েবসাইট কোনটা ওরা বেশি ইউজ করতেছে, বা এখানে আসলে কোন সোশ্যাল ওয়েবসাইটে ব্রাউজিং মানুষ বেশি করছে, ঠিক আছে, এরকম ব্যাপার। যে এখানে ওরা ওদের যে ডাটাগুলো আপনি অবজারভেশন করতেছেন এটা আসলে ওদেরকে সবসময় জানানো হয় না। কথা বুঝতেছেন? মানে এই ব্যাপারটা হলো আপনার একটা অর্গানাইজ করা। যেমন অনেক সময় শুনি না যে রিসার্চার্স আপনার কী করে, যে দুইটা গ্রুপ ভাগ করে, বড় বড় দিলে দুইটা গ্রুপ ভাগ করে, এবং ধরেন কোনো একটা গ্রুপে একটা জিনিস দেয়, আরেকটা গ্রুপে ভিন্ন জিনিস দেয়, এবং এরপর এদের হ্যাবিটগুলো যে আসলে এদের এই দুইটা জিনিসের ইফেক্ট কীরকম পড়ে এটা ডাটাটা কালেক্ট করতে থাকে, ঠিক আছে? কথা বুঝছেন আমার? বুঝছি। আমার কাছে মনে হয় যে এই যে পার্টিসিপেন্ট অবজারভেশন, হুম হুম। মানে পার্টিসিপেন্ট অবজারভেশনটা কি এমন যে আমি এখানে পার্টিসিপেন্টের কাছ থেকে ডাটা না নিয়ে আমি জাস্ট ওদেরকে অবজার্ভ করে ডাটা নিব, যেমন ডাক্তাররা যেটা করে। হ্যাঁ হ্যাঁ ডাক্তাররা হ্যাঁ। কিছু কিছু নেয়, আবার কিছু ডাটা হচ্ছে ওনাকে বিভিন্ন টেস্ট ম্যাচ দিয়ে অবজারভেশন করে তারপর হচ্ছে ওনার ব্লাড প্রেশার কেমন এটা যদি জানে না, বা ওনার এলডিএস এর পরিমাণ কেমন এটা যদি জানে না, এটা জাস্ট অবজারভেশনের মাধ্যমে নিচ্ছে ওই টাইপ কিছু। আচ্ছা, এখানে সরাসরি এটাই বলা যায় না। আমার কাছে আসলে যেটা মনে হচ্ছে কীরকম, ধরেন আপনি দুইটা গ্রুপ সিলেক্ট করলেন, ঠিক আছে, আপনি দুইটা গ্রুপ সিলেক্ট করলেন, এক গ্রুপের মধ্যে আপনি এটা একটা গ্রুপ এবং আপনি আরেকটা গ্রুপ সিলেক্ট করলেন, আর মনে করেন যে এটা একটা গ্রুপ দিলেন। আপনি হয়তো বা কোনো একটা যেমন একটা মেডিকেল কোম্পানি বা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি চালান, এবং আপনি আসলে চেক করতে চাইতেছেন যে আপনার যে মেডিসিনটা, আপনি হয়তো বা কি ডায়াবেটিসের একটা কি যে আপনি ডায়াবেটিসের একটা কোনো নতুন ওষুধ তৈরি করছেন, ঠিক আছে, একটা মেডিসিন তৈরি করছেন, ধরেন এটা M1 বললাম। তা আপনি ডায়াবেটিসের রোগীদের দুইটা গ্রুপ করলেন, একটা হলো D1 আর একটা হলো D2। যেমন এটা কিন্তু নর্মালি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অনেক করে এই জিনিসটা। তা আপনি এখানে কী করলেন, আপনি এই মেডিসিনটা M1টা D2 গ্রুপের লোকজনকে দিলেন, এবং D1 গ্রুপের লোকজন ওরা এর আগে যা ইউজ করতো ওরা তাই ইউজ করতেছে, ঠিক আছে। তো এরপর আপনি কী করলেন, যে ওদের মানে সব ধরনের যে অসুখ ব্যাপারে সব ধরনের যে পরবর্তী 1 মাস পরে আপনার সবার মানে ডায়াবেটিসের পরিমাণ বা বডি হেলথের পরিমাণটা আপনি চেক করলেন, যে আচ্ছা আমাদের যে এই যে এমন ওষুধটা এটাকে আসলেই এই যে যেই গ্রুপটাকে দিতেছে এটার উপর ইফেক্ট ফেলতেছে কিনা, এটা তো আপনি দুইটার সাথে কম্পেয়ার করে পাইবেন, তাই না? তো আমার খেয়ালে এইরকম হইতে পারে যে আপনি এদেরকে মানে স্পেসিফিকভাবে গ্রুপটা নিলেন, এবং ওই গ্রুপের উপর আপনি কোনো একটা এক্সপেরিমেন্ট চালাইতেছেন, এবং ওদের সব অবজারভেশন আপনি কালেক্ট করতেছেন, ঠিক আছে। এখন এই যে সকল ধরনের অবজারভেশন আপনি কালেক্ট করতেছেন, এটা হয়তো আপনার ওই গ্রুপটা জানেন আর আপনি জানান নাই, এরকম কোনো কিছু আমার কাছে এটা মনে হইতেছে। নাকি এটা এক্সপেরিমেন্ট মেথডের মধ্যে পড়বে? আচ্ছা আচ্ছা, না এটা না, এক্সপেরিমেন্টেশন এটা সম্ভবত না, আমার খেয়াল এটাই হবে, ঠিক আছে। আপনি কী করলেন, যে আপনি হয়তো বা পার্টিসিপেন্ট আপনি স্পেসিফিকভাবে বলে দিলেন যে আচ্ছা আমাদের নতুন একটা ড্রাগ বের হয়েছে, এই ড্রাগটা আমরা কী করবো, আমরা এটার এক্সপেরিমেন্ট করবো, আমাদের কিছু পার্টিসিপেন্ট দরকার। যে টোটাল যে পার্টিসিপেন্ট আসলো আপনি টোটালটাকে দুইটা গ্রুপে ভাগ করলেন, D1 and D2। এর মধ্যে D2কে এক্সপেরিমেন্টেশনের মধ্যে পড়ে যায় না। এটা আমারও কিছুটা ওরকম লাগতেছে, বাট এটা আচ্ছা একটু ওয়েট করেন তো, আমার একটু দেখতে দিন ওরকম পাই কিনা। আচ্ছা আমি একটু এটা দেখা আমি জানা মনে করে নিলে যে অবজারভেশন মেথড আসলে এটা কীরকম হতে পারে। আচ্ছা হ্যাঁ ভাই ভাই ভাই, এটা আমার খেয়ালে আচ্ছা আজানটা শেষ হোক বলতেছে, ঠিক আছে। ভাই হ্যালো, আচ্ছা হ্যালো ভাই। আমাদের যে আচ্ছা সমস্যা নেই, কথা কাহিনি তো আরেকটা হয়েছে। আমি তো ওই যে কী কয় এক্সপেরিমেন্টেশন আর এই যে আমাদের এটা পড়ানো হইলো কী কয় পার্টিসিপেন্ট অবজারভেশনই হয়েছে, বাট ওই টাইমে তো আমি রেকর্ড পাউজ করছিলাম, আবার অন করতে ভুইলা গেছি। আচ্ছা আমি জাস্ট পার্টিসিপেন্ট অবজারভেশনটা আরেকবার একটু রিপিট মারি নাকি, কারণ এটা তো রেকর্ডে আসে নাই। আচ্ছা, তো পার্টিসিপেন্ট অবজারভেশনের ব্যাপারটা এলো এরকম যে আবার একবার বলি, যে আপনি মনে করেন কী করতেছেন, আপনি কোনো একটা ইন্ডিভিজুয়াল ধরেন, আপনি কী করতেছেন, আপনি কোনো ইন্ডিভিজুয়াল কীরকম, যে আপনি কোনো একটা ফুটবল টিম আছে, ফুটবল টিমের প্লেয়ারদের লাইফ স্টাইল কীরকম,
তাদের এথিক্স কীরকম, তাদের সাইকোলজি কীরকম, এসব ব্যাপারে আপনি জানতে চান। জানার জন্য কী করলেন, আপনি ফুটবল টিমের গ্রুপে আপনি যোগ হইলেন, ঠিক আছে, বা ওই ফুটবল ক্লাব আছে, ওই ক্লাবে আপনি কী করলেন, যোগ দিলেন। যোগ দেওয়া তাদের সাথে আপনি কি ফুটবল খেলতেছেন, তাদের সাথে আপনি চলাফেরা উঠা বসা সব করতেছেন, এবং এসব কিছু করার মাঝখানে তাদের জীবন ব্যাপারে আপনার সরাসরি একদম ডিরেক্ট আপনি এক্সপিরিয়েন্স করতেছেন, আপনি সচক্ষে দেখতেছেন, এবং তখন আপনি যে ডাটাগুলো অবজারভেশনের মাধ্যমে নিতেছেন তাদের ব্যাপারে, ঠিক আছে, এটাকেই বলা হইতেছে পার্টিসিপেন্ট অবজারভেশন। যে এখানে যিনি আসলে রিসার্চার, উনি ওই যে যেই গ্রুপটার ব্যাপারে উনি আসলে ডাটা কালেক্ট করতে চাইতেছে ওই গ্রুপের সাথে ইনক্লুডেড আছে, পার্টিসিপেন্ট হিসেবে আপনার ওই গ্রুপে ঢুকছে, ঠিক আছে, এবং ওদের লাইফস্টাইল কীরকম এসব ব্যাপারে জানতেছে। আর এখানে একটা জিনিস কীরকম, যে হয়তো বা মাঝে মধ্যে ওই যেহেতু ওদের মধ্যে গ্রুপের মধ্যেই আছে, ওরা ওখান থেকে দু একজন থেকে হয়তো বা সরাসরি জিজ্ঞাসা করে দিয়ে একটা ডাটা বা ইনফরমেশন নিতে পারে। এটা হইতেছে আপনার পার্টিসিপেন্ট ইনফরমেশন। আর নন পার্টিসিপেন্ট ইনফরমেশনের ব্যাপারটা হইতেছে কি, যেমন আপনি ওই গ্রুপের মধ্যে ঢুকতেছেন না, আপনি বাইরে থেকেই ওই গ্রুপের চলাচল আপনি লক্ষ্য করতেছেন, যে ওই গ্রুপটা আসলে কীভাবে চলতেছে, ওদের লাইফস্টাইলটা কীরকম। যেমন একটা ফ্যান যা করে, তাই না, যে একটা ফ্যান আপনার বাইরে থেকে পর্যবেক্ষণ করে ওই ওই ফুটবল ক্লাবের একটা ফ্যান। আপনি মনে করেন ফুটবল ক্লাবের একটা ফ্যান, আপনি কী করলেন, আপনি ইন্টারনেট বলেন বা আপনি হয়তো বা ওই ক্লাবটা আপনার বাসার পাশে, ঠিক আছে, আপনি ওখান থেকে দেখতেছেন যে ওদের লাইফস্টাইলটা কীরকম বা ওরা আসলে কীভাবে চলতেছে। এইভাবে দেখার মাধ্যমে আপনি নন পার্টিসিপেন্ট হিসেবে আপনি কি ওই ডাটাগুলো নিতেছেন। কিংবা আপনি যে যেমন এখানে 37 পৃষ্ঠায় কিছু উদাহরণ যেগুলো বলছিলাম, যে আপনি হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কিংবা হিউমিডিটি বা আপনি কি বলে যে টেম্পারেচার সব চেক করতে চান, তো এটা তো আপনি জাস্ট অবজারভেশনের মাধ্যমে নেন। এখানে তো আর পার্টিসিপেন্ট করার মতো কোনো স্কোপ নাই বা পার্টিসিপেন্টের ব্যাপার স্যাপার তো ওরকম কিছু নাই, তাই না। এরপর আবার কি আবার আছে, মনে করেন আপনি হয়তো বা কি যে কোনো রেকর্ড নিতে চান, একটা ল্যাবরেটরি ডাটার রেকর্ড নিতে চান। এটা আপনি যেমন ব্লাডের যে বলছিলাম ব্লাড গ্রুপ বিভিন্ন। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ আচ্ছা, তো এরপর ব্যাপারটা কীরকম, যে আপনি হয়তো যে কোনো ল্যাবরেটরি ডাটা নিতেছেন, আপনি কোনো একটা ল্যাব থেকে দেখতেছেন যে আচ্ছা কোন কোন রোগীর আপনার হার্ট ডিজিজ আছে, ওদের কি বলে যে ওদের এটা কীরকম, যে ওদের ব্লাড গ্রুপ কীরকম, এসব যখন ল্যাবরেটরি ডাটা নিতেছেন, যেটার মধ্যে আপনি পার্টিসিপেন্ট করেননি, বাট একদল মানুষ পার্টিসিপেন্ট করছিল বা একদল মানুষ ওরা জাস্ট করছে, ওরা কোনো পার্টিসিপেন্টও না, ওরা জাস্ট ল্যাব রিপোর্ট, ওরা বিভিন্ন যে ব্লাড টেস্ট এসব করাইছে, আপনি ওখান থেকে ওদের ডাটাটা নিতেছেন। এটা হলো নন পার্টিসিপেন্ট অবজারভেশনের মধ্যে পড়ে। আর এক্সপেরিমেন্টেশন হচ্ছে আপনার একটা সায়েন্টিফিক, যে কোনো ধরনের সায়েন্টিফিক এক্সাম করার সময় প্রত্যেকবার আপনি যেই ডাটাগুলো কালেক্ট করেন এগুলা, যেমন মনে করেন আপনি হয়তো বা কোনো একটা এক্সাম করতেছেন, যে আপনি ধরেন একটা ফাংশন এফএক্স, ঠিক আছে, এফএক্সের আপনি ভ্যালু বের করতেছেন, এবং এক্সের ভ্যালু এক সময় এন, এক সময় n-1, এক সময় n-2, এইভাবে করে দিয়ে আপনি বের করার চেষ্টা করেছেন আচ্ছা কোন সময় ভ্যালুগুলো কী বের হয় এবং কোন ভ্যালুটা আমাদের হয়তো বা কোনো এক্সপেরিমেন্টের জন্য পারফেক্ট হবে। তো আপনি প্রত্যেকবার এই যে একবার n-1 এসব বসে আপনি যখন করতেছেন, প্রত্যেকবারই তো আপনি ডাটা কালেক্ট করতেছেন। তো এই যে এটাকে বলা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টেশন ডাটা, ঠিক আছে, বা এটা হলো এক্সপেরিমেন্টেশনের যে প্রসেসটা, যে এই প্রসেসে আপনি এই মেথডে ডাটাটা কালেক্ট করলেন। এই আচ্ছা, এরপর আসে হলো কি আপনার সেকেন্ডারি ডাটা সোর্স। যে সেকেন্ডারি ডাটা সোর্স যেটা বললাম, সেকেন্ডারি ডাটা সোর্স আপনার দুইটা ওয়ে হতে পারে, একটা হলো পাবলিশ আর একটা আনপাবলিশড। পাবলিশটা কীরকম, যে যেগুলো কিনা আপনার দেখা যায় যে যেই কী বলে, আপনি কোনো একটা সংস্থা, কি সংস্থাটা কীরকম, যে হয়তো আপনি কোনো একটা সরকারি বা বেসরকারি কিংবা আধা সরকারি কোনো একটা সংস্থা বা একটা এজেন্সির বা অন্য কোনো রিসার্চার কোনো ডাটা কালেক্ট করছে, ওদের ওখান থেকে আপনি ডাটাটা নিতেছেন। এখন এখানে ওদের যে ডাটাটা, এটা দুই রকম হতে পারে, একটা হলো পাবলিশড আর একটা আনপাবলিশড। পাবলিশডটা ওরা হয়তো বা কী করছে, কোনো জার্নাল কিংবা কোনো গ্যাজেট বা ওদের ওয়েবসাইটে এটা পাবলিশ করে দিছে এবং আপনি ওখান থেকে ডাটা নিতেছেন। কীরকম, ধরেন আমাদের ডিপার্টমেন্টে যে কী করে, আমাদের ডিপার্টমেন্টে ধরেন প্রত্যেক বছর বা প্রত্যেকটা সেমিস্টার শেষে রেজাল্ট দেয়। রেজাল্টের ওখানে কী থাকে, আইডি থাকে এবং সিজি থাকে। তো আপনার দরকার আপনি হয়তো বা ওই কোনো একটা ব্যাচের স্টুডেন্টের আইডিটা আপনার দরকার, আপনি আইডি আপনার ডাটাটা কালেক্ট করতে চান। তো আপনি যখন কি এই যে প্রত্যেকটা বছর দিল, আপনি এখান থেকে ডাটাটা কালেক্ট করলেন, ঠিক আছে। এখন এই যে আপনি যেখান থেকে কালেক্ট করছেন, এটা তো অবশ্যই একটা পাবলিশড সোর্স, তাই না। কারণ কি, আপনার ওই পাবলিশ করে দিছে ওরা, হয় ওয়েবসাইটে দিছে, না হয় ওরা নোটিশ বোর্ডে টাঙায় দিছে। তো এটাই নর্মালি বুঝিয়েছে পাবলিশ সোর্স। এবং এছাড়াও আর কী কী আছে, যেমন যে এখানে এক্সাম্পল দেওয়া আছে বইতেই,
যে অফিসিয়াল পাবলিকেশন অফ গভর্নমেন্টস অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপর অফিসিয়াল পাবলিকেশন অফ ফরেন গভর্নমেন্ট অর ইন্টারন্যাশনাল বডিজ লাইক ইউএনও, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ডাব্লিউটিও, ইউনেস্কো এইসব। এরপর রিপোর্টস অ্যান্ড পাবলিকেশন অফ ট্রেড ইউনিয়ন, চেম্বার অফ কমার্স, কমার্শিয়াল ব্যাংকস, তারপর রিপোর্টস অফ ভেরিয়াস কমিটিস অ্যান্ড কমিশনস অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট। এছাড়া আছে নিউজ পেপার, পিরিয়ডিক্যালস, ঠিক আছে। আর আনপাবলিশড সোর্স কীরকম, যে ওরা হয়তো বা এই ডাটাটা ওরা কালেক্ট করছিল, বাট ওরা এটা কী করেনি, ওরা এটা পাবলিশ করেনি, ওরা ওদের সার্ভারে বা ওরা ওদের আপনার যে কী বলে, ওরা ওদের লকারে বা ওদের ওদের কাছে ডাটাটা ওরা রাইখা দিছে। বাট আপনি যদি গিয়া চান, ওরা হয়তো বা ডাটাটা দিব, এরকম টাইপের। তো এটাকে বলা হইতেছে আনপাবলিশড সোর্স, ঠিক আছে। যেমন গভর্নমেন্ট সোর্স, মানে গভর্নমেন্ট যে ডাটাগুলো, যেমন আদমশুমারির কথা কম, এটা তো গভর্নমেন্ট নিজে থেকেই ওদের সরকারি ওয়েবসাইটে দিয়ে দেয়, তাই না, পাবলিশ করে দেয়। বাট একটা বিজনেস ফার্মের যে ডাটা থাকে, বিজনেস ফার্ম তো নিজে থেকে এটার ওদের ওয়েব সার্ভারে পাবলিশ নাও করতে পারে। ওই ডাটাটা ওরা কি ওদের কাছে রাইখা দিল, এবং কেউ যদি গিয়া চায় এবং ওরা যদি চায় আচ্ছা এটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ওখান থেকে ওরা দিয়ে দিতে পারে। এবং এই যে আপনি কি একটা সেকেন্ডারি সোর্স থেকে কালেক্ট করলেন, এই সোর্সটাকে আপনার আনপাবলিশড সোর্স বলা হইতেছে, বুঝছেন আবির ভাই? হ্যাঁ, যে আপনি যখন কী করবেন, যে ওরা আসলে জিনিসটা পাবলিশ করে নাই, ওরা ওদের কাছে রাখছে, এবং ওরা আপনি যখন চাইতেছেন হয়তো বা ওরা দিতেছে। তো এটা কি, আপনি যেহেতু অন্য একজন থেকে নিতেছেন, এটা একটা সেকেন্ডারি ডাটা, এবং যেহেতু এটা পাবলিশড ছিল না, ওদের কাছে রাখা ছিল, আপনি চাইছেন দেখে দিছে, এটাকে বলা হইতেছে আনপাবলিশড সোর্স, ঠিক আছে। আর আনপাবলিশড সোর্সের মধ্যে বিজনেস এন্টারপ্রাইজ আছে, স্কলার্স আছে, বা রিসার্চ ওয়ার্কার্স আছে। যে আপনার কোনো একটা বন্ধু কোনো একটা রিসার্চ চালাইলো, এবং এই রিসার্চের জন্য যে ডাটা ও কালেক্ট করছে বা উনি কালেক্ট করছেন, আপনি ওনার থেকে গিয়া ওই ডাটার কিছু অংশ হয়তো আপনার দরকার, তো আপনি ওনার থেকে গিয়ে ডাটাটা চাইলেন। এখন উনি তো কোথাও পাবলিশ করেনি, আনপাবলিশড এটা, এবং যেহেতু আপনি আরেকজন থেকে নিতেছেন, এটা একটা সেকেন্ডারি সোর্সেই। আচ্ছা, তো এটা গেল সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা। এবং এরপরে কোশ্চেনিয়ার অ্যান্ড ইটস কনসালটেশন দেওয়া আছে, এটা বইয়ের থেকে একটু দেখা নেবেন, এখানে জটিল তেমন কিছুই নেই। এটা আপনি একটা কোশ্চেনিয়ার কীভাবে তৈরি করবেন এই ব্যাপারে বলা আছে, ঠিক আছে। আর এই যে সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা দ্বারা থার্ড চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, এরপর যেটা আসে, এটা আসে ডাটা প্রেজেন্টেশন। যে আপনি মনে করেন একটা ডাটা নিছেন, সবার থেকে যে ডাটাটা আপনি নিতেছেন সরাসরি, হক সেকেন্ডারির বেলায় অনেক সময় সাজানো গোছানো থাকে, বাট আপনি যখন প্রাইমারি সোর্স থেকে কালেক্ট করেন, দেখা যায় ম্যাক্সিমাম টাইমে প্রাইমারি সোর্স থেকে যেই ডাটাটা কালেক্ট করছেন, এটা একটা র ডাটা হয়, তাই না। এখন এই র ডাটাটাকে আপনি কী করবেন, র ডাটাটাকে আপনি সাজাইবেন, গুছাইবেন, এবং তারপর না এটার উপর আপনি বিভিন্ন হিসাব কিতাব করে আপনি বাইরে পাবলিশ করবেন, বা আপনি সাজায় গুছায় এটাকে রাখবেন, প্রেজেন্ট করবেন, ঠিক আছে। তো এই যে ডাটা আপনি প্রেজেন্ট করবেন বা ডাটা প্রেজেন্টেশনে যে জিনিসটা করবেন, এটাই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে প্রথমে যে জিনিসটা আসে, যে এখানে দুইটা প্রসেস আছে এই ডাটা প্রেজেন্টেশনের ব্যাপারে, যে আপনি কোনো একটা ডাটা হয়তো বা কোথাও প্রেজেন্ট করতে চাইতেছেন, র ডাটাকে, বা আপনি হয়তো পাবলিশ করতে চাইতেছেন। তো এই যে প্রেজেন্টেশনের বেলায় আপনি দুই ধরনের প্রেজেন্টেশন আছে, একটা হলো টেবুলেশন, যেটা কিনা নর্মালি আমরা টেবিল আকারে দেখাই, আর একটা হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে গেলে যে আমরা বিভিন্ন হিস্টোগ্রাম কিংবা পাই চার্ট বা কী ছিল আর ওই যে সাইড অজিব কার্ভ, এইসব যেসব ছিল ওগুলোকে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে যখন আপনি গ্রাফের মাধ্যমে দেখাইতেছেন এই। আচ্ছা, তো প্রথমটা আসে টেবুলেশন। টেবুলেশন ব্যাপারটা কীরকম, যে আপনি যে র ডাটাটা থেকে আপনি একটা যখন টেবিল আকারে ডাটাটাকে সুন্দরভাবে সাজিয়ে প্রকাশ করেন, এই যে সমগ্র প্রসেসটা, যে আপনি ক্লাস তৈরি করেন, ডাটাগুলোকে তাদের নিজস্ব ক্লাসের মধ্যে রাখেন, তাই না, এই যে সম্পূর্ণ প্রসেসটা, আপনি একটা টেবিল তৈরি করতেছেন, এই সম্পূর্ণ প্রসেসটা টেবুলেশনের মধ্যে পড়ে। এবং টেবুলেশন জিনিসটা নর্মালি এটাকেই বুঝিতেছে। এবং টেবুলেশনের বেলায় এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে, যে টেবিল আপনি একটা কনস্ট্রাক্ট করবেন, টেবিল কনস্ট্রাক্টের বেলায় একটা টেবিলের মধ্যে কী কী থাকতে পারে, ঠিক আছে। এখানে তো দাঁড়ানো, এখানে ক্লাসিফিকেশন দিয়ে শুরু করছে, এখানে হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, এখানে ক্লাসিফিকেশনের একটা প্রসেস বাই মিসিং আছে, এটা বইয়ের মধ্যে আছে, বাট এখানটায় নাই, এটা আগে ভাগে টেবুলেশনে চলে গেছে। আচ্ছা, আপনার কাছে তো বই আছে তাই না ভাই? আচ্ছা হ্যাঁ, এটা জাস্ট অল্প টাইম লাগবে, দেখেন বাট জাস্ট মেইন কথাগুলো কমো। 48 পৃষ্ঠায় দেখেন ক্লাসিফিকেশন অফ ডাটার টপিকটা আছে। আচ্ছা, ক্লাসিফিকেশনটা হইলো আপনার কাছে যে র ডাটাগুলোকে আছে, এদেরকে নির্দিষ্ট কোনো একটা হোমোজেনিয়াস ক্লাস অনুসারে এদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা রাখার যে প্রসেসটা, এটা হচ্ছে ক্লাসিফিকেশন।
যেদের বৈশিষ্ট্য অনুযায়ী একই ধরনের ডাটাকে, যে সেম বৈশিষ্ট্যের ডাটাগুলোকে একই ক্লাসে রাখলেন, এরকম করে পুরো র ডাটাকে বিভিন্ন রকম ক্লাসে সেট করে রাখা বা সাজিয়ে রাখার প্রসেসটা হইতেছে আপনার ক্লাসিফিকেশন। ঠিক আছে, যেখানে ওই ক্লাসের মধ্যে যে অবজারভেশনগুলো আছে এরা কোনো না কোনোভাবে এদের বৈশিষ্ট্যগুলো মিলতেছে বা এদের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য মিলতেছে। কথা বুঝতেছেন? যেমন আমি যদি মনে করেন আচ্ছা না, এটা তো এটা না, যেমন ধরেন ক্লাসিফিকেশনের ব্যাপার যদি আসে, যে আমি একটা ক্লাস বানাইলাম, ক্লাসটা কীরকম, যেই যে এখানেই দেওয়া আছে বেশ কিছু ক্লাস দেওয়া আছে। যেমন একটা ক্লাস হলো কি আপনার মেল ফিমেল দুটা ক্লাস। ঠিক আছে, এখন মেলের মধ্যে যারা তারা সবাই মেল, ওই ডাটাগুলোকে আপনি মেলের মধ্যে রাখবেন। ফিমেলের মধ্যে যারা আছে ওই ডাটাগুলো সব আপনি ফিমেলের মধ্যে রাখবেন। এবং মেলের মধ্যে সবাই হোমোজিনিয়াস, ফিমেলের মধ্যে সবাই হোমোজিনিয়াস, মানে এদের বৈশিষ্ট্যগুলো একই রকম, তাই না? সো এই যে আপনি কি যে একই রকমের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনি র ডাটাগুলোকে বিভিন্ন ক্লাস, এখানে তো জাস্ট দুইটা ক্লাস দেখাইছে, বিভিন্ন ক্লাসে যে ভাগ করে রাখতেছেন এটাকে আপনার ক্লাসিফিকেশন প্রসেস বলা হইতেছে। আর ক্লাসিফিকেশন প্রসেস আপনার 4 টাইপের হতে পারে। একটা হলো কোয়ালিটেটিভ, জিওগ্রাফিক্যাল, ক্রোনোলজিক্যাল আর টেম্পোরাল, আর কি আছে কোয়ান্টিটেটিভ আছে। আচ্ছা, তো সর্বপ্রথম আসে কোয়ালিটেটিভ। ওকে, তো কোয়ালিটেটিভ ব্যাপারটা কীরকম, যখন আমরা কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন ক্লাসিফিকেশন করি, ঠিক আছে, যেমন এই যে একটু আগে দেখাইছিলাম যেটা, যে কি জেন্ডারে যেটা করতেছে, ঠিক আছে, মেল ফিমেল করতেছে, তাই না, যে একটা বৈশিষ্ট্য। কিংবা আমরা যদি রিলিজন নিয়ে করি, ঠিক আছে, যে ধর্ম, এটাও তো একটা বৈশিষ্ট্য, রিলিজন। কিংবা আমরা যদি কি বলে এটা, যে যেমন কি ছিল, একটা ফ্যামিলির ইনকামের উপর থেকে আমরা 3টা ক্লাসে ভাগ করতে পারি, যেমন রিচ, বা কোনো একজন পার্সনের যে আপনার কি বলে যে ইনকাম অনুসারে তাকে 3টা ক্লাসে ফেলা যাবে, রিচ, মিডল ক্লাস কিংবা পুর, তাই না? তাদের কোয়ালিটি মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ, কোয়ালিটেটিভ। এখন এখানে আরেকটা কাহিনী আছে, যে কোয়ালিটি মেজারমেন্টের মধ্যে আরেকটা যেটা বলছিলাম, যে আরেকটা আছে কি জিওগ্রাফিক্যাল আছে। মানে হ্যাঁ, জিওগ্রাফিক্যালটাও কিন্তু কাইন্ড অফ আপনার একটা কোয়ালিটি, যে কোন বৈশিষ্ট্য, মানে একটা বৈশিষ্ট্য না বোঝায় না, এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আপনার একটা স্থান বোঝায়, যে যখন আপনি স্থান ভেদে আপনি শ্রেণীগুলো ভাগ করতেছেন। যেমন ঢাকার পাবলিক আপনি এক জায়গায় রাখতেছেন, তাই না, ঢাকার জন্য আপনি একটা ক্লাস বানাইলেন, চিটাগাংয়ের জন্য একটা বানাইলেন, এরপর আপনি খুলনার জন্য একটা বানাইলেন। কিংবা আপনি হয়তো বা দেশ অনুসারে আপনি ভাগ করতে পারেন, যে ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, তাই না? এভাবে আপনি যখন ভাগ করবেন, এটা হলো কি, এটা জিওগ্রাফিক্যালের মতো হবে, যে যখন আপনি একটা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে ক্লাস তৈরি করতেছেন। কথা বুঝছেন? এরপর যেটা আসে এটা হলো আপনার ক্রোনোলজিক্যাল আর টেম্পোরাল বলে, সরি, এটা একটু এটা ইজি আছে। এই জিনিসটা হলো যখন কিনা আপনি সময় অনুসারে ক্লাসটা বানান। সময় অনুসারে কী রকম, ধরেন আপনি সবার বার্থ ইয়ার কালেক্ট করতেছেন, যে আসলে কে কত সালে ডেট অফ বার্থ, যেটা খুব সহজে বলতে গেলে ডেট অফ বার্থ অনুসারে যদি আপনি ভাগ করতে চান, যে আচ্ছা ডেট অফ ইয়ার যদি হিসাব করতে চান, ঠিক আছে, যে কে কত সালে জন্ম নিছে, বা ইয়ার অনুসারে আপনি যখন একটা ক্লাস বানান, তখন এটা ক্রোনোলজিক্যাল আর কী বলে যে টেম্পোরালের মধ্যে পড়া যায়। কথা বুঝছেন? যেমন এই যে আপনার দেখেন নিচে একটা টেবিল লেখা আছে, যে ইয়ার 1983 থেকে 1987 পর্যন্ত টোটাল 5টা ক্লাসে ভাগ করছে, এবং এই অনুসারে আপনার ওই ভ্যালুগুলো লিখছে। বুঝতেছেন ব্যাপারটা, যে যখন আমরা সময়ের সাপেক্ষে ক্লাসিফিকেশন করি, এটাকেই বলা হইতেছে ক্রোনোলজিক্যাল আর টেম্পোরাল ক্লাসিফিকেশন। বুঝছেন ভাই? বেসিক্যালি যে আমরা টাইম সিরিজ ডাটাগুলো করছি না, হ্যাঁ, যে এগুলোকেই বলা হইতেছে যে ক্রোনোলজিক্যাল আর টেম্পোরাল ক্লাসিফিকেশন, বা টেম্পোরাল বেস অনুসারে ক্লাসিফিকেশন করা। যে সময় নিয়ে যখন আমরা আসলে কী করতেছি, মানে ক্লাসের যে আমরা বিভিন্ন ক্লাস তৈরি করি না, যে এত থেকে এত, বা একটা নির্দিষ্ট ক্লাস থাকে, যে 0, 1 এরকম ক্লাস তৈরি করি, এই জিনিসটা যখন আমরা কি সময় অনুসারে করি, যে কোনো একটা সাল অনুসারে, কোনো একটা মাস অনুসারে, বা কোনো একটা টাইম অনুসারে, দিনের যে 10টার থেকে 11টা, 12টা থেকে 1টা, এরকমভাবে যখন করি, বুঝতেছেন, শ্রেণী বিবেক যখন এভাবে করি, তখন এটাকে আমরা বলছি, বা শ্রেণী ব্যবধি যখন আমরা এইভাবে তৈরি করি, তখন এটাকে আমরা ক্রোনোলজিক্যাল আর টেম্পোরাল বেস বলতেছি। আর আরেকটা যেটা আছে, এটা হলো কোয়ান্টিটেটিভ। এটা তো বুঝতেছেন, যে কোনো অ্যামাউন্ট নিয়ে যখন আমরা করতেছি,
ক্লাসিফিকেশন করতেছি, ওটাকে বলে হচ্ছে কোয়ান্টিটেটিভ বেস বা কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। যে ম্যাক্সিমামই তো আমরা দেখা যায় যে এটাতেই করি। লাস্টের কোয়ান্টিটেটিভটা। টেবুলেশনটা লাগছে। হ্যাঁ, টেবুলেশন জাস্ট যে আপনার টেবিল কীভাবে তৈরি করে বা টেবিলের মধ্যে কী কী থাকে এইসব, এই হ্যান ত্যান দেওয়া লেখাই, এছাড়া আর তেমন কিছু নেই। আচ্ছা, এরপরে আছে কি টেবুলেশন কনস্ট্রাকশনের ব্যাপারটা, যে আসলে টেবিল আপনি কীভাবে তৈরি করবেন। এটা অনেক সময় যে কী কী থাকতে পারে, যেমন ফুটনেস, সোর্স নোট, মেইন বডি, এইসবের ব্যাপারে আলোচনা করছি। এটা আপনি বইয়ের মধ্যে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আসি হলো কি ভাই? লাস্ট রাউন্ড শেষ হয়ে যাবে এরপরে। আচ্ছা, কথা হলো কি আরেকটা করবেন নাকি এই পর্যন্ত রাখবেন? আচ্ছা, আপনি ফ্রিকোয়েন্সিটা একটু শেষ করেন। আচ্ছা হ্যাঁ, এটা শেষ করে, আচ্ছা শেষ হলে নাইলে আমরা দরকার হলে আবার আরেকটা চালু করুন, সমস্যা কি? আচ্ছা দাঁড়ান, দেখতে দেন, এটা রেকর্ড হইতেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কীরকম, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হইতেছে যখন কিনা আপনি ডাটা সেট থেকে কিছু ক্লাস এবং তাদের ফ্রিকোয়েন্সি নিয়ে, আচ্ছা দাঁড়ান কিছু হলো, আচ্ছা একটা মিনিট, আমার কিছু ফ্রি লাগতেছে। হ্যাঁ আচ্ছা দেখেন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে গেলে কী বুঝাইতেছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন খুব সহজে বুঝাইতেছে একটা লিস্ট, ঠিক আছে? যেই লিস্টের মধ্যে কী থাকতেছে, ওই যে আপনি কিছু ক্লাস করতেছেন না, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ধরেন কিছু সংখ্যক ক্লাস হয়তো বা কোয়ালিটেটিভ হতে পারে বা কোয়ান্টিটেটিভ ক্লাস হতে পারে। এই ক্লাস এবং তাদের যে ফ্রিকোয়েন্সি, যে ক্লাস 1-এর মধ্যে 10 জন, 2 এর মধ্যে 15 বা 3 এর মধ্যে 8 জন, ঠিক আছে? এরকম কি যে ক্লাসগুলো, যে এক বা একাধিক ক্লাস, একটা হয় না বেসিক্যালি, তোমার আপনার একাধিক হয়, ঠিক আছে? যে ক্লাস এবং তাদের ফ্রিকোয়েন্সির যে লিস্টিংটা বানাই, যে এটা হলো ক্লাস এবং এটা হলো ফ্রিকোয়েন্সি, এদের যে লিস্টিংটা বানাই এটাকে আমাদের বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? এটাকে বলছে আপনার জাস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি, যে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ এ ডাটা সেট ইজ এ লিস্টিং অফ ক্লাসেস অর ক্যাটাগরিজ অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্সিস। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আপনারা দুই ধরনের হতে পারে, একটা হলো কোয়ালিটেটিভ ডাটার জন্য, একটা হলো কোয়ান্টিটেটিভ ডাটার জন্য, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখন কোয়ালিটেটিভ ডাটার জন্য কি, যে যখন আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি। একটা আমার একটা যদি হয় যে মার্কস, কত মার্ক পাইছি, মার্ক তো আবার কোয়ান্টিটেটিভ। মার্ক কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভের ব্যাপারটা হলো যখন আমি কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলো নিয়ে আপনি কি ক্লাসিফিকেশন করেন, এই যেমন ক্লাসিফিকেশন করছে ও এ বি এ বি, এবং তাদের ফ্রিকোয়েন্সি নিয়ে আপনি একটা লিস্ট বানান। এই যে লিস্ট বানাইছে না, যে আপনি কীরকম, যেমন এটা হইলো ও এর কি যে ক্লাস এবং এটা হলো তার ফ্রিকোয়েন্সি, এটা হলো এ মানে এ ক্লাস এবং কি এর ফ্রিকোয়েন্সি, এটা হলো বি মানে বি ক্লাস এবং তার ফ্রিকোয়েন্সি। এটা নিয়ে যখন আপনি একটা লিস্টিং তৈরি করলেন, একটা লিস্ট বানাইছেন, এই জিনিসটাকে আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হইতেছে। আচ্ছা, এরপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি তো বুঝতেছেন যে কোনো একটা ক্লাসের যে ফ্রিকোয়েন্সি রিলেটিভ কোনো একটা, আচ্ছা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো একটা ক্লাসের জন্য হয়, ঠিক আছে? যেমন এই ক্লাসের একটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ক্লাস বি এর একটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকতে পারে। কীরকম, যে কোনো একটা ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকতে গেলে বোঝায় কি, ওই ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আর টোটাল যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এদের রেশিওটা বা অনুপাতটা এই। আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি, আপনি 100 দ্বারা গুণ দিলে যেটা পাবেন, বা ওই যে পার্সেন্টেজ আকারে প্রকাশ করার জন্য যা করে আর কি। বুঝছেন ভাই? আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি অবশ্যই সবসময় 1 আসবে, আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি যোগ করলে সবসময় অবশ্যই 100 আসবে। মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটাল আসবে, হ্যাঁ রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটাল আসবে 1 আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি টোটাল আসবে 100। এরপর আসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ কোয়ান্টিটেটিভ ডাটা, যে এটা হলো যখন আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ডাটাগুলো নিয়ে, বা কোয়ান্টিটেটিভ ডাটাতে এর আগে আমরা পড়ছি যে কোয়ান্টিটেটিভ ডাটার ক্লাস ওই আগের মতোই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একই সূত্র, যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের যে মানে কোয়ান্টিটেটিভ ডাটার যে ক্লাসগুলো আছে, ক্লাস এবং তাদের যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা মনে করেন ক্লাস এবং তাদের ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা যখন লিস্টিং বানাই, এই লিস্টিংটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর কোয়ান্টিটেটিভের জন্য তো ওই ডাটাগুলো দেখা যায় যে কোয়ান্টিটেটিভ ডাটা থাকে বা মানগুলো কোয়ান্টিটেটিভ থাকে, ঠিক আছে? যেমন এই যে এখন কোয়ান্টিটেটিভ
যে ডাটার যে ডিস্ট্রিবিউশনটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুই ধরনের হয়, একটা হলো গ্রুপড আর একটা হলো আনগ্রুপড। এখন গ্রুপড আনগ্রুপড কখন হয়, যে যখন এই যে ক্লাসিফিকেশনের ব্যাপারটা এই গ্রুপড আনগ্রুপড আসে, যে যখন কিনা কি হয় আপনার যে ডাটা দেওয়া আছে ডাটার মধ্যে যদি ভিন্ন ভিন্ন মান খুব বেশি না হয়, ঠিক আছে, যে আপনার হয়তো বা অবজারভেশন নাম্বার হলো 100, কিন্তু এই 100টা অবজারভেশনের মধ্যে ভিন্নতা খুবই কম, মানে ভিন্ন ভিন্ন খুবই কম, হয়তো বা দেখা গেছে আপনার কি ভ্যালুগুলোর মধ্যে 0, 2, 6, 10, 8, যে ওই 100 ডাটার মধ্যে এই 5টা নাম্বারই বারবার রিপিট হইতেছে এবং এই 5টা নাম্বার নিয়ে বারবার আপনার কি ওই 100 ডাটা ক্রিয়েট হয়েছে। কিংবা ব্যাপারটা আরেকভাবে বলা যায়, যেমন মনে করেন আপনি একটা ছক্কা আপনি নিক্ষেপ করলেন, ছক্কার মধ্যে এখন পসিবল ভ্যালু কী কী, 1, 2, 3, 4, 5, 6, তাই না? এখন আপনি যদি এটা 1000 বার কী করেন, যে আপনি এটা নিক্ষেপ করেন, ভ্যালু কি এই 6টাই আসতেছে না, এর বাইরে তো অন্য কোনো কিছু আসতেছে না বা খুব বেশি ডিফার করতেছে না। কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, যে যখন কি হয়, যখন আপনি যে ডাটাগুলো আসলে কি যে খুব বেশি ডিফারেন্ট ভ্যালু না নেয়, তখন ওইটা নিয়ে আপনি আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারেন। যেমন খুব বেশি ডিফারেন্ট না নেয় কীরকম, যেমন হয়তো আপনার, যেমন এখানে একটা এক্সাম্পল আছে একটা ডাটা সেটের, কোথায়, যেমন এই যে পৃষ্ঠা 56 পৃষ্ঠায় যান, আসছেন ভাই? হ্যাঁ, 56 পৃষ্ঠা, ওখানে দেখেন একটা র ডাটা দেওয়া আছে যে 4.4 এক্সাম্পল। তো ওখানে দেখেন, ওখানে ভ্যালুগুলো কিন্তু 0, 1, 3, 0, 1, 2 মানে এরকম ভ্যালুগুলো দিছে, এর বাইরে বা খুব বেশি বড় রেঞ্জ এরকম তেমন কিছু কিন্তু দেয়নি, দিছে। যে এরকম যখন কি হয়, যে ডাটাগুলো র ডাটার মধ্যে অবজারভেশনগুলো খুব বেশি আপনার ডিফার না করে বা বেশি আলাদা আলাদা মানের ভ্যালু নাই খুব বেশি একটা, তো তখন আপনি কি করবেন, তখন আপনি আনগ্রুপড তৈরি করতে পারেন এবং আনগ্রুপড অনুসারে আপনি ক্লাস তৈরি করবেন, তাদের ফ্রিকোয়েন্সি তৈরি করবেন। এই এটা তো আপনি বুঝতেছেন নাকি? এখানে তো তেমন কিছু বলার মতো নেই। আর গ্রুপ ফ্রিকোয়েন্সি যখন কিনা কি হয়, যে ডাটাগুলো যে মানগুলো যা দেওয়া আছে ওগুলো আসলে বিভিন্ন রকমের মান, যে এগুলা একটা থেকে অনেক রকমের ডিফারেন্ট, ঠিক আছে, তখন আপনি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করেন, যে আপনি ক্লাস তৈরি করেন, একটা শ্রেণী বিবৃতি তৈরি করেন। এই আচ্ছা, এরপর আসে ক্লাস ইন্টারভেলের যে ব্যাপারটা। আচ্ছা, এখন ক্লাস ইন্টারভেলের এখানে আপনার টপিকগুলো একটু ইন্টারেস্টিং, এগুলো একটু বোঝানোর মতো ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তো একটু হাবিজাবি লেখা আমার কাছে, মানে একটু খুব প্যাঁচানো বা ঘিঞ্জিভাবে লেখা রাখছে। আচ্ছা, ক্লাস ইন্টারভেলের ব্যাপারটা কীরকম, যে এই যে আমরা বিভিন্ন ক্লাস তৈরি করতেছি, ঠিক আছে, গ্রুপড ফ্রিকোয়েন্সির জন্য যে ক্লাসগুলো তৈরি করতেছি, এখানে ক্লাস ইন্টারভেলটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো ক্লাস ইন্টারভেলের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা কি, যে ওদের ক্লাসগুলো এমন হওয়া লাগবে যে প্রত্যেকটা জানে নিজেদের মধ্যে হোমোজিনিয়াস হয় এবং একটা ক্লাস আরেকটার সাথে হেটেরোজিনিয়াস হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। যেমন আমি যদি মনে করেন এজের একটা ক্লাস বানাই, যেমন কত 10 থেকে, আচ্ছা 10 না, ধরেন আমি 11 থেকে 15, এরপর 16 থেকে 20, এরকম আমি 2টা ক্লাস বানাইলাম। তো এই 2টা ক্লাসে যে অবজারভেশনগুলো আছে বা যার সদস্য যারাই আছে, এরা কি, এরা একজন আরেকজনের থেকে বা এই 2টা ক্লাস একটা থেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, যে এই ক্লাসের মধ্যে যা আছে ওইটা এটার মধ্যে অবশ্যই থাকবে না। কথা বুঝতেছেন? মানে কথা হইলো, এই যে 2টা ক্লাস, যে প্রত্যেকটা যে অসংখ্য, একটা মনে করেন আপনার ওই কী বলে, যে টেবিলের মধ্যে ক্লাস তো অসংখ্য হতে পারে, তাই না, বা অসংখ্য না অ্যাকচুয়ালি, মানে বেশ কয়েকটা ক্লাস থাকবে। এখন এই ক্লাসের মধ্যে ক্লাসের বৈশিষ্ট্যগুলো কীরকম হবে, যে প্রত্যেকটা ক্লাস হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ কি তা তো বুঝতেছেন, যে এদের মধ্যে কমন কিছু থাকবে না, মানে এই ক্লাসে যদি কোনো একটা উপাদান থাকে ওইটা বাকি 2টা ক্লাসের মধ্যে তো যেতে পারবে না, ওটা তো এই 2টার মধ্যে যেতে পারবে না। আবার এটার মধ্যে যেটা থাকবে ওইটা কি এই 2টার মধ্যে থাকবে না। বুঝতেছেন আমার কথাটা? এটা হলো জাস্ট, যে যদি আমরা সেট আকারে ধরি যে মিউচুয়াল এক্সক্লুসিভ, যে এ আর বি এর মধ্যে, এর মধ্যে যা আছে বি এর মধ্যে নাই, বি এর মধ্যে যা আছে এর মধ্যে নাই, তাহলে এদের ইন্টারাকশন করলে কি আমরা কি ফাঁকা সেট পাবো? ঠিক আছে, এটাই বলতেছে। আরও কিছু বৈশিষ্ট্য বলা আছে। এখন এখান থেকে আপনার মেইন যা জানা দরকার, এটা তো ফার্স্ট আসে ক্লাস লিমিট। আচ্ছা,
ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস ওয়াইড। আচ্ছা, ক্লাস লিমিট বলতে গেলে কি বুঝাইতেছে? ক্লাস লিমিট হইল যে এই যে আপনার একটা ক্লাস দেওয়া আছে, এই ক্লাসের মধ্যে দাঁড়ান একটা মিনিট, কি ছিল? হ্যাঁ, ক্লাস লিমিট জানতে হলে আপনার ফার্স্ট অফ অল লোয়ার ক্লাস লিমিট অ্যান্ড আপার ক্লাস লিমিটটা জানা দরকার। আল্লাহ। তো লোয়ার ক্লাস লিমিটটা হইতাছে যে কোনো একটা ক্লাসে, ধরেন এটা হলো আমাদের একটা ক্লাসটা, এখন এই ক্লাসের মধ্যে সর্বনিম্ন যেই মানটা ঢুকতে পারবে বা প্রবেশ করতে পারবে ওইটাই হইতেছে এটা লোয়ার ক্লাস লিমিট। তাহলে এই ক্লাসে সর্বনিম্ন কোন মানটা বসতে পারবে? 11, তাই না? হ্যাঁ, তাহলে 11 হইতেছে, হ্যাঁ 11 হইতেছে এটার লোয়ার ক্লাস লিমিট, যে এর চেয়ে ছোটো আর কোনো মান এই ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপার ক্লাস লিমিট কি? যে সর্বোচ্চ যেই ভ্যালুটা বা যেই মানটা এই ক্লাসের মধ্যে ইনক্লুডেড বা হইতে পারবে বা প্রবেশ করতে পারবে ওইটা হইতেছে আপার ক্লাস লিমিট। 15-এর উপরে কোনো ভ্যালু এটার মধ্যে ইনক্লুড হইতে পারবে না, সো 15 হইতেছে কি? আপার ক্লাস লিমিট। আচ্ছা, আপার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট, এটা বুঝলেন। এখন আসে ক্লাস ওয়েট বলতে কী বোঝায়, ঠিক আছে? ক্লাস ওয়েট বলতে আমরা কী বুঝিতেছি? এটা হলো গিয়া যে আপনি কোনো একটা ক্লাসের ওয়েট বলতে, বা প্রত্যেকটা ক্লাস তো আপনার যে ব্যবধান তো সেম থাকে, তাই না? যে কোনো একটা ক্লাসের লোয়ার ক্লাস লিমিট এবং তার পরবর্তী যে ক্লাসটা আছে তার লোয়ার ক্লাস লিমিটের মধ্যে যে ডিফারেন্সটা থাকে এইটাই হইতেছে ক্লাস ওয়েট। বুঝছেন এটা? হ্যালো, হ্যাঁ, শ্রেণী ব্যবধি, যে ব্যবধান কতগুলো থাকতেছে, যে কোনো একটা ক্লাসের লোয়ার ক্লাস লিমিট এবং তার পরবর্তী যে ক্লাসটা আছে তার লোয়ার ক্লাস লিমিটের মধ্যে যে পার্থক্যটা ওইটা হইতেছে শ্রেণী ব্যবধানটা। এই, হ্যাঁ, তাহলে এটা গেল। এবং এরপরে যেটা আসছে এটা হইলো কি আপনার যে ক্লাস বাউন্ডারি। আচ্ছা, এখন ক্লাস বাউন্ডারি বলতে গেলে কি বোঝায়? আচ্ছা, হ্যাঁ, এখন ক্লাস বাউন্ডারি বলতে গেলে এই যে ক্লাস লিমিটের বেলায় যেমন আমাদের লোয়ার ক্লাস লিমিট আপার ক্লাস লিমিট বোঝা লাগছে, ক্লাস বাউন্ডারির বেলায়ও সেম, লোয়ার ক্লাস বাউন্ডারি এবং আপার ক্লাস বাউন্ডারিটা বোঝা লাগবে। তো লোয়ার কোনো একটা ক্লাসে ধরেন এই যে এই ক্লাসটার আমরা বাউন্ডারি, হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওইটা ওরকম না, বাট বাউন্ডারির ব্যাপারটা মানে বাউন্ডারি আপনার ডেফিনেশনটা অন্যরকম, ওটার ইউজটা অন্যরকম, ওটা হলো এটার ব্যবহারটা বা প্রয়োগটা। এটা বাউন্ডারি যে, হ্যাঁ প্রাইমারি একই রকম বলা যায়। আচ্ছা, তো ক্লাস বাউন্ডারি বলতে যেটা বুঝতেছি যে ফার্স্টে মনে করেন লোয়ার ক্লাস বাউন্ডারি, যে কোনো একটা ক্লাসে সর্বনিম্ন যেই ভ্যালুটা প্রবেশ করতে পারবে, ধরেন এই ক্লাসে সর্বনিম্ন কত প্রবেশ করতে পারবে? 11। তো 11 হইতেছে এই ক্লাসের জন্য লোয়ার ক্লাস বাউন্ডারি। আর ধরেন এই যে একটা ক্লাস, এর পরবর্তী ক্লাসে সর্বনিম্ন যেই ভ্যালুটা প্রবেশ করতে পারবে কত? 16, তাই না? তাহলে এই 16 হইতেছে গিয়া এই ক্লাসের, এই যে 11 থেকে 15 এই ক্লাসের ক্লাস বাউন্ডারি। কথা বুঝছেন? হ্যাঁ বলেন। আমি আমি তো এটা জানতাম এইভাবে যে আমি যখন করছি 11 থেকে 15 আর একটা করছি 16 থেকে 20। এখন এখানে আমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা ক্লাস বাউন্ডারি যেটা করছি, এটার কারণটা ছিল এইটাই যে আমি এখানে 11 থেকে নিতে পারছি 15 পর্যন্ত। এখন 15 থেকে 16 মাঝখানে যদি আমার কোনো ডাটা থাকে আমি তো সেটাকে এখানে ইনক্লুড করতে পারতেছি না। এই জন্য আমি এখানে করবো কি, এইটাকে নিতে পারবো 15.5 পর্যন্ত, আর ওই পাশের ডাটাটাকে নিব 15.5 থেকে 20.5 পর্যন্ত। তাইলে আমার ভিতরের যত ইয়ে আছে এগুলো তো কভার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। ব্যাপারটা কী রকম, যে আপনি আসলে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতেছেন। ধরেন এটা তো টোটালটাই আছে কি, যে কোয়ান্টিটেটিভ ডাটা, তাই না? কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে আসে। এখন কোয়ান্টিটেটিভ ডাটা কিন্তু আবার আপনার দুইটার মধ্যে বিভক্ত আছে। কি, একটা হলো আপনার ডিসক্রিট আর একটা হলো কি আপনার কি কন্টিনিউয়াস, তাই তো? যে এটা আবার দেখা যায় কি এটা এই দুইটা ক্লাসে বিভক্ত হয়। এখন এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কোন ডাটা নিয়ে কাজ করতেছেন এই অনুসারে আপনি এই ক্লাসিফিকেশনটা করবেন। যে যখন আপনি ডিসক্রিট নিয়ে কাজ করবেন তখন আপনি এই যে, এই জন্যই আমরা ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারির ব্যাপারটা আগে শিখতেছি। কথা বুঝতেছেন? আমি একটু যাই তাইলে বুঝবেন, আগে ক্লাস বাউন্ডারিটা এক্সপ্লেন করি, তাইলে আপনি একটু ভালো মতো মানে বলতে পারবো।
একটু সিরিয়ালটা ঠিক থাকবে। আমি একটু শেষ করে আগে ভাই। হ্যালো, হ্যাঁ আছে। আচ্ছা আগে আমি একটু মানে বইলানি এই ক্লাস বাউন্ডারি ব্যাপারটা বইলানি। তো ক্লাস বাউন্ডারি কি, যে কোনো একটা ক্লাসের জন্য ক্লাস বাউন্ডারি হইতেছে যে এই ক্লাসটা যে লোয়ার লিমিট এবং পরবর্তী ক্লাসের যে লোয়ার লিমিট, এটাই হইতেছে এটার জন্য লোয়ার এবং আপার ক্লাস বাউন্ডারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ক্লাস বাউন্ডারি, ক্লাস লিমিট, এগুলো তো আপনি নর্মালি বুঝছেন, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, তো মনে করেন এই যে এই ক্লাসটার জন্য, ঠিক আছে, এই ক্লাসটার জন্য তাহলে ক্লাস বাউন্ডারি কত হবে? 16 থেকে 21 হবে। এখন এই দুইটার মধ্যেই তো 16 আছে, তাই না? তো যদি কখনো একটা অবজারভেশন 16 আসে, আমি কোন ক্লাসটা নিব? আমি অবশ্যই এই ক্লাসটাই নিব। এটা কেন নিব বুঝতেছেন না? এটা নেব কারণ হচ্ছে ওই পাশে তো আমি ডাটাগুলো নিয়েছিলাম 16 আগ পর্যন্ত। হ্যাঁ, মানে খুব সহজ বিষয় যে আমাদের সংজ্ঞাতেই ছিল কি, আপার বাউন্ডারিটা হইতেছে যে পরবর্তী ক্লাসটা যেই সর্বনিম্ন ভ্যালুটা নেয়। তার মানে কি, পরবর্তী ক্লাসে যে এটা না 16 থেকে 21, তার মানে এই 16 ভ্যালুটা এটার মধ্যে নিতেছে। আচ্ছা, এখন কথায় আসলে যে এই কথাটা আগে বলতেছিলাম যে এর মধ্যে ক্লাসিফিকেশনের যে ব্যাপারটা আছে, প্রসেসটা আছে, এটা দুই ধরনের আছে। একটা হলো আপনার ইনক্লুসিভ মেথড, আর একটা হলো এক্সক্লুসিভ মেথড, ঠিক আছে? যে আমরা যখন ডাটার ক্লাসিফিকেশন করতেছি, তো ইনক্লুসিভ মেথড কোনটা? যখন কিনা আমরা যে একটু আগে ক্লাস লিমিট শিখলাম, তাই তো? যখন আমরা ক্লাস লিমিট দিয়ে আমরা যখন কি করি, ক্লাসিফিকেশন করি ক্লাস লিমিট ইউজ করা, যে আপার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, এইভাবে যখন আমরা ক্লাসিফিকেশনটা করতেছি, এটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। আর এক্সক্লুসিভ মেথড হলো যখন কিনা আমরা কি করি, আমরা ক্লাস বাউন্ডারি দিয়ে আমরা এটা করতেছি। যেমন ধরেন আমি 10 থেকে শুরু করলাম, 10 থেকে 15, ঠিক আছে? এটা দিলে কত? 15 থেকে 20, তারপর একটা 20 থেকে 25, এগুলোকে আমরা সব ক্লাস বাউন্ডারি দিয়ে করতেছি ক্লাসটা, তাই না? ক্লাসিফিকেশনটা, কথা বুঝতেছেন আমার? তো এটা নর্মালি আমরা কখন করি? এটা আমরা করি কন্টিনিউয়াসের বেলায়, যাতে কোনো একটা দশমিক ভ্যালু থাকলেও এটা যাতে বাদ না যায়, কথা বুঝতেছেন আমার? কিংবা ডিসক্রিটেও যদি কখনো এমন থাকে যে দশমিক আকারে দেওয়া আছে যেটা বললেন, তখন চাইলে কিন্তু দশমিক আকারেও যদি দেওয়া থাকে, দশমিকের অনুসারেও কিন্তু আমরা মাঝে মধ্যে আমরা কী করি, যে ক্লাসিফিকেশন করি, যে 11.5 থেকে 14.4, তারপর আবার 14.5 থেকে 15.4, কথা বুঝতেছেন আমার? আর কন্টিনিউয়াসের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা যে এই ক্লাস বাউন্ডারিটা বা এক্সক্লুসিভ মেথডটি ইউজ করি, যেটা কিনা কী করে, ক্লাসিফিকেশনে ক্লাস বাউন্ডারিটা ইউজ করে। বুঝছেন আমার কথা? আচ্ছা, তো এখানেই ছিল মানে এই যে এই ব্যাপারগুলো আপনি যেটা বললেন যে ক্লাস বাউন্ডারি আর ক্লাস লিমিটের যে ব্যাপারটা, দেখি একটা হলো আপনার ইনক্লুসিভ আর একটা হলো এক্সক্লুসিভ। যে এটা কখন ইউজ করি, এটা দেখা যায় আমরা ইউজ করি যখন কিনা কি থাকে, যে আমাদের ক্লাস লিমিটটা থাকলে লিমিট ইউজ করা, আর এটা ইউজ করে আমরা বাউন্ডারি ইউজ করি, ঠিক আছে? দেখা যায় যখন কিনা আমাদের, হ্যাঁ বুঝলাম না ভাই কি বল, হ্যাঁ হ্যাঁ, যে যখন আমাদের কী থাকে, আমাদের ডিসক্রিট দেওয়া থাকে, আমরা ইনক্লুসিভে যাই, কন্টিনিউয়াস থাকে আমরা এক্সক্লুসিভে যাই। এই হলো ঘটনা, বুঝতে পারছেন? আচ্ছা, তো মাঝে মধ্যে দেখেন কি, যে আমাদের যদি কিনা ডিসক্রিটও অনেক সময় কি হয়, যে ডিসক্রিট ডাটা দেওয়া আছে, বাট আপনার যে দশমিকটা দেওয়া আছে এটা অনেক মানে বেশি দশমিকে দেওয়া, ঠিক আছে? বা এটা বেসিক্যালি আমার খেয়ালে যতটুকু মনে হয় যে আমরা কি করি, এটা আমাদের যখন কিনা হিস্টোগ্রাম আঁকতে যাই বিশেষ করে, কিংবা আমাদের ভ্যালুগুলো যদি একদম বেশি দশমিকে দেওয়া থাকে, যেমন যে কন্টিনিউয়াসের কাহিনী যেগুলো বলছিলাম, ঠিক আছে? বা ডিসক্রিটেও দিলে যদি, যে আপনি যেই কেসটা বললেন যে বেশি দশমিকে দেওয়া আছে, এটার জন্য আমরা কি করি, আমাদের হয়তো বা ধরেন ডাটাটা কি হয়, আমাদের ডাটাটা হয়তো বা ক্লাস লিমিট দিয়ে দেওয়া আছে টেবিলটা, ওটাকে আমরা কি করি, ওটাকে আমরা এই ইনক্লুসিভ মেথড থেকে আমরা এক্সক্লুসিভ মেথডে নিয়ে যাই, মানে আমাদের ক্লাস লিমিটগুলোকে আমরা কি করি, আমরা বাউন্ডারিতে নিয়ে যাই। বুঝছেন ঘটনা? এটা দেখেন 60 পৃষ্ঠায় লেখা আছে যে অনেক সময় আমরা কী করি, যে লিমিটের পরিবর্তে আমরা বাউন্ডারি সিস্টেমটা ইউজ করি। আচ্ছা,
দেখেন যে ক্লাস বাউন্ডারি ফর ডিসক্রিট ডাটা, যে আচ্ছা একটা মিনিট, হ্যাঁ যে মাঝে মধ্যে আমরা ডিসক্রিট ডাটার জন্য আসলে বাউন্ডারি সিস্টেমটা ইউজ করি, যখন কিনা আমাদের কি যে আসলে ভ্যালুগুলো দেখা যায় অনেক সময় অবজারভেশনগুলো আমাদের দশমিকে দেওয়া থাকে বিশেষ করে, বা ওই যে আপনি যেটা বললেন যে একটা চান্স থাকে যে হ্যাঁ আপনি যেটা বললেন যে একটা চান্স থাকে মাঝখানে যদি কোনোটা মিস যায়, হ্যাঁ তো এই জন্য আমরা জিনিসটা কী করি, আমরা এই যে ক্লাস যে লিমিটটা আছে এটাকে আমরা ভাগ করি কীভাবে, যে আপার লিমিট প্লাস d/2, ডিটা হইতেছে ক্লাস ওয়াইজ যেটা বা ডিফারেন্সটা, ঠিক আছে, যে 36 থেকে 40 মানে কত 5 ক্লাস ডিফারেন্স, তো এই যে d/2 আর লোয়ার লিমিটটা কী করি, লোয়ার লিমিট মাইনাস d/2, এভাবে করে আমরা নতুন একটা মানে ক্লাস বাউন্ডারি দিয়ে তখন আমরা এই টেবুলেশনটা করি। তাহলে এই জিনিসটা বুঝছেন ভাই? হ্যাঁ, যে এখানে জাস্ট নর্মাল কিছু জিনিস ছিল, কি একটা হলো আপনার বাউন্ডারি কি, আর একটা লিমিট কি, এবং ইনক্লুসিভ মেথড কি, এক্সক্লুসিভ মেথড কি, জাস্ট এই। আর এর পরবর্তী যেটা আছে, এরপরে আছে আপনার ক্লাস মিড পয়েন্ট। ক্লাস মিড পয়েন্ট তো বুঝতে পারছেন যে যদি দুটা ক্লাস লিমিট থাকে এদের যে অ্যাভারেজটা, এটাকে আমরা ক্লাস মিড পয়েন্ট বলি। আর এই যে দেখেন ক্লাস বাউন্ডারি ফর কন্টিনিউয়াস ডাটা, একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যেটা দেখাইছিলাম যে আমরা কিন্তু চাইলে মাঝে মধ্যে ডিসক্রিটের জন্য, ধরেন এটা এই যে যেমন এটা দেখা যে মাঝে মধ্যে কী করতেছে আমরা ডিসক্রিটের জন্য এক্সক্লুসিভ মেথড ইউজ করতেছি, মানে আপনার ওই যে লিমিটগুলোকে বাউন্ডারিতে পরিণত করে নিতেছি, বাট কন্টিনিউয়াসের জন্য কিন্তু আমরা ইনক্লুসিভে কখনো নেই না বা নেওয়া যায় না, কারণ নিলে মাঝখানে অনেক ভ্যালু বাদ পড়া যায়। কথা বুঝছেন আমার? সো কখনো কিন্তু আসলে এই কেসটা কিন্তু কখনোই হয় না, যে আমরা যদি এটা দেখাইতে চাই যে আমরা কী করতেছি, আমরা কন্টিনিউয়াসকে ইনক্লুসিভ মেথডে নিতেছি, এটা আসলে কখনো পসিবল হয় না। যেমন দেখেন কন্টিনিউয়াসের জন্য বাধ্যতামূলকভাবে ক্লাস বাউন্ডারি ইউজ করতেছে। আচ্ছা এরপর আসে মিড পয়েন্ট আসে। মিড পয়েন্ট মানে কি, যে আপনার যে কোনো একটা ক্লাসের দুটা লিমিট ছিল, ওই দুটা লিমিটের যে অ্যাভারেজটা মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের অ্যাভারেজ, এটা হইতেছে ওই ক্লাসের মিড পয়েন্ট। আর আপনার কাছে কিছু সংখ্যক ডাটা দেওয়া আছে, এইসব ব্যাপার তো জানেন যে নাম্বার অফ ক্লাস কিংবা ক্লাস ওয়াইতে এগুলো কীভাবে বের করে, এটা জানেন না ভাই? হ্যাঁ, এগুলো তো আপনার জানাই আছে। আচ্ছা এরপর আছে আপনার আনইকুয়াল ক্লাস ওয়েট, যে অনেক সময় দেখা যায় অবজারভেশনটা আপনার যে আপনি করবেন, আপনার কি বলে ফ্রিকোয়েন্সিটা আপনার কি করা যায়, নামটা কি ছিল তো গ্রাফিক্সে দুটো নাম ছিল না, আচ্ছা ব্যালেন্স হওয়ার জন্য, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির মধ্যে যে ব্যালেন্স রাখার জন্য, যেটা অনেক সময় দেখা যায় কি যে একটা ক্লাসের মধ্যে আপনি যদি অনেক সময় ইকুয়াল ব্যবধান দিয়ে আপনি ক্লাস তৈরি করেন, কিছু কিছু ক্লাসের মধ্যে বেশি সংখ্যক ফ্রিকোয়েন্সি পড়ছে আর কিছু কিছু মানে শেষের দিকে কিছু সংখ্যক বা স্পেসিফিক কিছু সংখ্যক আপনার একসাথে ক্লাস পড়ছে, যেগুলোর মধ্যে কি নাকি অবজারভেশন মান খুবই কম। যেমন এই যে এখানে কি শেষের দিকে একসাথে আছে, খেয়াল রেখেন ওগুলো কিন্তু একসাথে থাকবে, ঠিক আছে, যে একসাথে কিছু ক্লাস আছে যেগুলোর কিনা অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি যে যা আছে ওগুলা অন্যান্য ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে অনেক কম। তো আপনি তখন কি করেন, এই যে যতগুলো ক্লাস একসাথে আছে যাদের ফ্রিকোয়েন্সিগুলো কম, এদেরকে একসাথে কইরা আপনি নতুন একটা ক্লাস তৈরি করেন, তখন ঘটনা কি হয় যে আপনার আনইকুয়াল ব্যবধানে আপনার এই ক্লাস ওয়াইড মানে নতুন একটা ক্লাস তৈরি হয়। কথা বলছেন, যেমন এই যে উপরেরগুলোর জন্য কত ক্লাস ব্যবধান 5 কইরা, নিচেরটার কত 15, এটাকে আনইকুয়াল ক্লাস ওয়েট বলতেছে, যেটা আমরা নর্মালি কখন ইউজ করি, যখন দেখা যায় কি যে বেশ কয়েকটা ক্লাস একই সিরিয়ালে আছে, যেমন যে এখানটা একই সিরিয়ালে ছিল, তাই না, ডাটা মিসিং যদি থাকে বা হ্যাঁ। ডাটা কম থাকে, একই সিরিয়ালে আছে এবং কি হয়তো বা কোনো এর মাঝখানে কোনো একটা ক্লাসে ডাটা মিসিং কিংবা ডাটা কম, কিসের তুলনায়, ওই যে অন্যান্য ক্লাসের ফ্রিকোয়েন্সির তুলনায় এখানে ডাটার বা ফ্রিকোয়েন্সির মানটা কম, তখন আমরা কি করি, আমরা এদেরকে একসাথে নিয়ে আনি এবং একটা আনইকুয়াল ক্লাস তৈরি করি। বুঝতে পারছেন ভাই? এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা তো জানেন, এটা তো বলার কিছু নেই। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি, যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হলো মানে যে নর্মালি ডেন্সিটি তো বুঝতেছেন যে কোনো একটা এলাকায় যে ঘনবসতি যেটা বোঝায়, তো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হলো যে ক্লাসের মাঝখানে আসলে ফ্রিকোয়েন্সি কেমন হারে আছে, যে এই ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটাকে ওটাকে আমরা ক্লাস ব্যবধানটা দ্বারা ভাগ দিলে, শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিলে যে মানটা আসবে এটা হলো এই ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এরপর আসলে কোশ্চেন সলিউশন আছে, এটা মিড ওয়ানের কোশ্চেন সলিউশন, এটা আশা করি তেমন একটা লাগবে না, এটা লাগবেও নাকি আপনার মিড ওয়ানের যে সলিউশনটা। আচ্ছা এগুলো থাকে। আচ্ছা তাহলে এ হলো পরবর্তী গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আপনারা ডট প্লট বুঝেন? ডট প্লট, হ্যাঁ ভাই। আচ্ছা
আচ্ছা তাই তো এগুলো তাহলে ডট প্লট কিংবা আচ্ছা স্ক্যাটার প্লট তো এখানে নেই। এগুলো পরে করবো। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি?